আজ পর্যন্ত নন্দীগ্রাম নিয়ে কেউ এভাবে মুখ খোলেননি। একটা প্রতিরোধ ওঠাতে গেলে যে এক্সটেন্ট পর্যন্ত যেতে হয় সেই এক্সটেন্ট পর্যন্ত দরকার হলে যেতে হবে। দ্যাট ওয়াজ দ্য ক্রাক্স অফ দ্য বিফিং। কর্তব্যরত আইপিএস অফিসার, তাকে অ্যান্টিসিপেটরি বেল নিতে হলো। ব্যক্তিগত জীবনে আমি মাংসাশীও নই, আমি পা দিয়ে পিঁপড়েও মারি না। খারাপ লাগা নেই? খারাপ তো, মানুষ মারা গেলেই কষ্ট হয়, সে তো হবে না। আইপিএস অফিসার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বাম আমলে তো চাকরি করেছেন, চাপ ছিল না? চাপ ছিল, যেটা পছন্দ হয়নি শুনিনি, অসুবিধা কি হয়েছে? খুব বেশি হলে বদলি হতে হয়। খুব বেশি হলে বদলি হতে হয়, হয়েছি একবার। কেস ডায়েরিতে আজ আমাদের অতিথি আইপিএস অফিসার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। এমন একজন অফিসার যারকে আপনারা খুব বেশি হয়তো দেখেননি বা জানেন না, কিন্তু তার জীবনে এমন এমন গল্প আছে যা অবশ্যই অত্যন্ত ইন্টারেস্টিং। সত্যজিৎবাবু, আপনাকে স্বাগত কেস ডায়েরিতে। প্রথমে শুরু করবো এমনি স্বাভাবিক যে ধরনের কথাগুলো দিয়ে আমরা শুরু করি, যে কীভাবে প্রফেশনে এলেন বা কী পারিবারিক ব্যাকগ্রাউন্ড ছিল। আপনাদের সময় তো পুলিশের চাকরি সহজে কেউ আসতে চাইতো না। আসল কথা, আমাদের ব্যাপারটা হচ্ছে, আমরা তো পারিবারিক সূত্রে ওপার বাংলা থেকে আসা মানুষ। আমরা মানে আমার পিতৃদেব, আমার মা আর উপরের কয়েকজন দাদা, আমরা সব পশ্চিমবঙ্গে জন্মেছি। তো অনেক ভাই বোনের সংসার। বাবা ছিলেন আয়ুর্বেদ চিকিৎসক, সংস্কৃতের পণ্ডিত মানুষ। তো তার ফলে আমরা বাড়ির গৃহের পড়াশুনোতেই বড় হয়েছি। তার সঙ্গে একটা জিনিস বুঝে গেছিলাম যে ভবিষ্যতে নিজের ভাবনাটা নিজেকেই করে নিতে হবে, যেমন আমার দাদারাও করেছেন, সবাই করেছেন। তো তার ফলে প্রাথমিকভাবে যে পড়াশুনোর পরে চাকরি পাওয়া যায়, অর্থাৎ মোটামুটিভাবে তখনকার সময় হায়ার সেকেন্ডারি থেকে পার্ট 1, আমরা ওল্ড হায়ার সেকেন্ডারি ছাত্র, তো পার্ট 1 পরীক্ষা দিলেই তখন অনেক পরীক্ষা টরীক্ষা দেওয়া যেত। এইটা মাথায় রেখেই প্রথমেই চাকরি পরীক্ষা দিতে শুরু করি। বিজ্ঞান নিয়ে পড়াশুনো করার একটা সুবিধা থাকে আমাদের, তো তার ফলে পরপর যে কটা পরীক্ষা দিয়েছিলাম প্রায় সব চাকরি পেয়ে গেছিলাম। আচ্ছা। তো প্রথম চাকরি শুরু করেছিলাম নিজেকে নিয়ে, বেশি বড় ভাবনা তো ভেবে লাভ ছিল না, মডেস্টলি বড় হলে একটা অ্যাডভান্টেজ থাকে। তো আমি প্রথমে ক্লার্কশিপ পরীক্ষা দিই, প্রথমেই উত্তীর্ণ হই, সেটাতে জয়েন করলাম। পরেই পরীক্ষা দিয়েছিলাম ব্যাংকের চাকরিতে, সবাই দেয় আমিও দিয়েছিলাম, সেটাও ক্লারিক্যাল চাকরি পেয়ে গেলাম। তো যখন পাই তখন কোনটা ভালো চাকরি কোনটা মন্দ চাকরি তার থেকেও বড় কথা এই পরিবর্তনের একটা স্বাদ পাওয়া। তো ন্যাচারালি তখন ক্লার্কশিপ ছেড়ে দিয়ে, চাকরি ছেড়ে দিয়ে ব্যাংকে ঢুকলাম। ব্যাংকে থাকা, আর ওই সময়টাতে আবার মিসলেনিয়াস পরীক্ষা দিলাম, সেটাতেও পাশ করে গেলাম। কমার্শিয়াল ট্যাক্সে ঢুকে গেলাম। কমার্শিয়াল ট্যাক্সে ঢুকে বেশ কয়েকটা বছর চাকরি আমি করেছি। এর মধ্যে তো বিবাহ হলো। তো আমার স্ত্রীর একটা দাবি হলো যে বাড়ির দাদারা সব শিক্ষক, বুদ্ধিজীবী, বাড়িতে লেখাপড়ার একটা পরিবেশ, তোমার বয়স আছে যখন, তুমি থেমে থেকো না, একবার অন্তত বিসিএসটা দাও। তা ডাব্লিউবিসিএসে বসে গেলাম। সেটাও সবকটাই অপশান দিয়েছিলাম, গ্রুপ এ গ্রুপ বি। তো গ্রুপ এতে উত্তীর্ণ হতে পারলাম না, গ্রুপ বি পেলাম, পুলিশ সার্ভিসে এসে গেলাম। এর মধ্যে 84-এ পরীক্ষা দিয়ে পাশ করি। 85-এর রেজাল্টটা বেরোয়, তার মধ্যে আমাদের মা গত হয়ে গেছেন। আমি জানি না মা থাকলে তার ছেলেকে তিনি অ্যালাউ করতেন কি না পুলিশের চাকরিতে, এটা নিয়ে আর ভেবে লাভ নেই। কিন্তু আমি চাকরিটা পাওয়ার পরে দ্বিতীয়বার ভাবিনি আমি জয়েন করব ভেবে। তার মানে একেবারে স্বাভাবিক সাধারণ একটা পরিবার থেকে উঠে আসার যে ঘটনা, এবং সেখান থেকে আলটিমেটলি চাকরি জীবনে এসে আইপিএস হওয়ার গল্প। এই প্রথম জীবন শুরু করলেন, কিছু অভিজ্ঞতা, কোনো অভিজ্ঞতা এমন কিছু আছে যেটা অন্য রকম? প্রথম জীবন শুরু করি আমি মানে একেবারে আমাদের যা হয় আর কি, 1 বছর তো একাডেমি ট্রেনিং হয় ব্যারাকপুরে, তারপরে একটা ডিস্ট্রিক্ট প্রবেশন হয়, তখন আমাদের প্রবি ডিএসপি বলা হয়। তো তখন প্রথম যেটা আমার চমক লাগে সেটা হচ্ছে খুব নিগুড়ভাবে থানাকে দেখা। আচ্ছা। সাধারণ একটা ছেলে হিসেবে তো কখনো থানায় যেতে হয়নি, যায়নি। শুধুমাত্র একবারই ফেস করেছিলাম চাকরির ক্ষেত্রে, চাকরি পাওয়ার আগে যেমন একটা আমাদের হয় সার্ভিস, এই মানুষকে মানে একটা ইয়ে হয় আর কি, আইবি থেকে একটা রিপোর্ট তৈরি হয়, সে হয়। তারপর থানায় গেলেন। তো থানায় গেলাম। থানাতে কিভাবে আমাদের
প্রসেসটা চলে, গ্রাউন্ড সিস্টেমটা চলে। লেভেলের যারা কনস্টেবলারি, তারপরে এএসআই, তারপরে সাব ইন্সপেক্টর, উপরে বড়বাবু, তখনকার দিনে প্রায় সব থানায় সাব ইন্সপেক্টর ওসি ছিলেন, এবং তারপরে সিআই সাহেব। তো এই থানার কাজ কর্ম সেরেস্তা, আর আমি বলবো আমি খুব লাকি, কারণ খুব পুরনো একটা থানাকে আমার প্রফেশন হিসেবে আমি কাজ করেছি। আমার তখনকার এসপি আমার কাছে খুবই মানে শ্রদ্ধেয়, আমার প্রণম্য মানুষ। আর আজকে তিনি পৃথিবীতে নেই, সত্যেন্দ্র নারায়ণ পাল, এসএন পাল। তো তিনি আমাকে ইংলিশ বাজার থানায়, মালদার, ওখানে প্রবেশন করে পাঠিয়েছিলেন হাতে কলমে কাজ শেখার জন্য। তো সেই সময় সেখানকার ওসি এবং 2 এএসআই, তাদেরকে আমি কিছুতেই ভুলবো না। ওসির কাছ থেকে আমি শিখেছিলাম, তিনিও আজ পৃথিবীতে নেই, নারায়ণ সরকার তার নাম। তিনি একটা দুর্ঘটনায় মারা যান, কিন্তু লেখাপড়ায় খুব গুণী মানুষ ছিলেন, উত্তর বাংলার খুব নামকরা অফিসার, বহু ভালো ভালো থানায় কাজ করেছেন। তার কাছে আমি শিখেছিলাম দ্য আর্ট অফ রাইটিং রিপোর্টস অনেকাংশেই, সেটা আমি ভীষণভাবে মনে রাখি, কৃতজ্ঞ চিত্রে স্মরণও করতে পারি। আর 2 এসআইয়ের সঙ্গে এএসআই, তাদের কাছে শিখেছিলাম কি করে ফিল্ডে কাজ করতে হয়, কি করে ক্রিমিনাল সোর্স মেনটেন করতে হয়, কি করে ল অ্যান্ড অর্ডার করতে হয়, রাত বিরতে বেরোনোর সময় কোন দিকটার ব্যাপারে একটু সতর্ক থাকতে হয়, কোন দিকটা বেশি নজর রাখতে হয়। এই যে আর্ট অফ রাইটিং বলছেন, যেটা এটা তো খুব ইম্পর্টেন্ট, কারণ ইদানিংকালে আমরা দেখি কোর্টে বারবার সমালোচিত হয় এই জায়গাটা, পুলিশ কেস ডায়েরি ঠিকমতো লেখা নেই, ইনভেস্টিগেশন ঠিকমতো হচ্ছে না। তো এই শেখার ক্ষেত্রে কোনো একটা অভাব অনুভব হচ্ছে এখনকার দিনে? এটা খুব বড় একটা ইস্যু। মোটামুটিভাবে আমি এটা ছোটোভাবে উত্তর দিই, বিশদে আলোচনা করতে গেলে নয় পরে আসা যাবে যদি সময় আমাদের থাকে। আমি শুধু এটাই বলবো যে পুলিশের চাকরিতে এতদিন চাকরি করে আমি একটা জিনিসই বুঝতে পেরেছি, যে নিরন্তর রিফ্রেশ করার দরকার, কিন্তু সেটা আমাদের সম্ভব হয় না। এই কারণে কাজের প্রেসারে এত রকম কাজ করতে হয়, লিমিটেড ম্যান পাওয়ারের কারণে। আপনি একজন অফিসার, ধরুন কনস্টেবল থেকে এএসআই হয়েছে, বা এএসআই থেকে পরবর্তীকালে অনেক বয়সকালে সাব ইন্সপেক্টর হয়েছে, কিংবা ডাইরেক্টলি রিক্রুটেড সাব ইন্সপেক্টরও, তার একমাত্র প্রি প্রমোশনাল যে ট্রেনিং হয়, তার আগে পর্যন্ত তার কোনো ট্রেনিং, কোনো রিফ্রেশার কোর্স করা যায় না, করানো যায় না। ব্যস্ততা এত বেশি থাকে, এনগেজমেন্ট এত বেশি থাকে, এত কমিটমেন্ট থাকে, যে এটা সম্ভব হয় না। তো তার ফলে তার মধ্যেও এদের নিরন্তর ওয়ার্কলোড বেড়েই চলেছে, ল অ্যান্ড অর্ডার বেড়ে চলেছে, ইনভেস্টিগেশনের লোড বেড়ে চলেছে। তো তার ফলে মানে কি তদন্ত, কি রিপোর্ট রাইটিং, এগুলি প্রত্যেকটিতে যতটুকু অনুশীলন এবং ধ্যান দেওয়ার দরকার সেটা তারা দিতে পারেন না। এক কথায় নিশ্চয়ই বলতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রে নিম্নমানের রিপোর্ট, নিম্নমানের ইনভেস্টিগেশন হয়, কিন্তু তার জন্য সেই ব্যক্তিকে সরাসরি তার দিকে আঙুল তুলে খুব লাভ হবে বলে আমার মনে হয় না। একটু যেন কোথাও একটু এটাকে নিয়ে ভাববার এবং সময় দেওয়ার একটা দরকার আছে। ঠিক, খুব স্বাভাবিকভাবে। এরপর কোথায় কোথায় গেলেন, মানে কতগুলো? তো আমি ওখান থেকে তো আমি প্রবেশন পিরিয়ড শেষ হলো, গেলাম ব্যাটালিয়ানে, 4th ব্যাটালিয়ানে। কিন্তু শুরুতেই আমাকে এসডিপিও রায়গঞ্জের চার্জ নিতে বলা হলো, যেহেতু তখনকার এসডিপিও সাহেব তিনি একটি ট্রেনিংয়ে গেছিলেন, তিনি আরআর অফিসার, ডাইরেক্টলি রিক্রুটেড আইপিএস অফিসার। তো আমি প্রথম 3 মাস এসডিপিও রায়গঞ্জ হিসেবে কাজ করি, তারপরে অল্প কয়েক মাস কাজ করেছিলাম ব্যাটালিয়ানে। তারপরে এক অক্ষয় তৃতীয়ার দিন, সম্ভবত সেই দিনটাতে আবার রবি ঠাকুরের জন্মদিনও পড়েছিল, হয় সেদিনের ঘটনা বা তার আগের দিন রাতের ঘটনা, গঙ্গারামপুরে সেই বিখ্যাত ঘটনা যেখানে পুলিশ, আমাদের কনস্টেবল নিধন হয় নক্সালাইটদের হাতে। তো তার ফলে আমাকে রাতারাতি বালুরঘাট জেলা, অর্থাৎ তখনকার দিনের পশ্চিম দিনাজপুর, সেখানে আমাকে পাঠিয়ে দেওয়া হলো। ওখানে যিনি ডিএসপি ডিএনটি ছিলেন, আপনারা সবাই তাকে জানেন, আমার আগের ব্যাচের অফিসার, অত্যন্ত সফল তিনি কর্মজীবনে, দিলীপ ব্যানার্জি। তো দিলীপ দা ডিআইবির দায়িত্ব নিলেন, খুব গুরু দায়িত্ব তখন, আর আমাকে তার জায়গাতে ডিএসপি ডিএনটি হিসেবে জয়েন করতে বলা হলো। এই যে চাকরি করছেন, এবং আপনি বললেন একটু আগে একটা কথা বললেন, আরআর আর এসপিএস। আরআর মানে রেগুলার রিক্রুট, যারা ইউপিএসসি দিয়ে সরাসরি আইপিএস হন, আর এসপিএস মানে যারা স্টেট পুলিশ সার্ভিস, মানে আপনাদের মতো যারা ডাব্লিউবিসিএস বা তার বি গ্রেডে, হ্যাঁ, বিপিএস হন।
পার্থক্যটা কোথায় থাকে? মানে এই যে এত বছর চাকরি করেছেন, আপনি কি মনে করেন যে এসপিএসরা কোনো অংশে কম বা আরআররা কোনো অংশে বেশি? এই প্রশ্নের উত্তর আমি এভাবেই দেব। তাহলে তার আগে আমি একটা পাল্টা প্রশ্ন আপনাকে ছুড়তে পারি। বলুন। সেটা হচ্ছে প্রমোটিভ সাব ইন্সপেক্টর আর ডাইরেক্ট সাব ইন্সপেক্টরের মধ্যে আপনি কাকে পছন্দ করবেন? আমি প্রমোটিভ সাব ইন্সপেক্টর। কিন্তু সব ক্ষেত্রে নয়। সব ক্ষেত্রে নয়। ঠিক এটাও তাই। আচ্ছা। এটাও একদমই তাই। দেখুন, অনেক মানুষের ক্ষেত্রেই খোঁজ করলে আপনি পাবেন। আমি তার ব্যতিক্রম, কারণ আমি ইউপিএসসিতে বসিনি, বয়সের কারণে বসা হয়নি। পারতাম কিনা পেতাম কিনা জানি না। অনেকেই হয়তো কিছু কিছু মানুষ আছেন যারা ডাব্লিউবিসিএস খুব সহজে বেরিয়েছেন বা প্রথমবারই বেরিয়েছেন, তারপরে তারা চেষ্টা করেও ইউপিএসসি পাননি। ওখানে কম্পিটিশনের ডোমেনটা কিন্তু অনেক বড়। ঠিক। আমি হাইপোথেটিক্যালি না বললেও এই প্রবণতা কিন্তু অস্বীকার করা যায় না। লেভেল অফ ইন্টেলেক্ট আর অফিসারদের একটু বেশি হতেই পারে। আচ্ছা। কার কম হলো সেটা অন্য কথা। বাই অ্যান্ড লার্জ এটা ভেবেই নেওয়া যেতে পারে। আবার উল্টো দিকে তো এটাও হতে পারে, এসপিএস এর কারো কারো লেভেল অফ ইন্টেলেকচুয়াল অনেক বেশি থাকতেই পারে। অনেকে আবার হয়তো আমি যাবই না ওই পরীক্ষা দিতে, এটা ভেবেও যাননি। না, এরকম ঘটনা তো ঘটেছে। এখানকার যে প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা এলাকার আলাদা আলাদা করে তাদের সেই সংস্কৃতি, ঐতিহ্য, মাটি সবটাই আলাদা। এটা অনেক সময় আরআররা ঠিকমতো রিড করতে পারেন না বা মিশতে পারেন না বা ঢুকতে পারেন না, এরকম একটা সমস্যা তৈরি হয় না? দেখুন, এটার উত্তরও কিন্তু তাহলে প্রশ্নই আপনি করে ফেললেন কি এরকম যে আর অফিসারের কি দরকার। না, তো আমি বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আর অফিসার ভীষণভাবে দরকার। অবশ্যই দরকার। ফেডারেল স্ট্রাকচার অফ দ্য কান্ট্রিতে এটা ভীষণ দরকার। না, আমি বলছি অনেক সময় তো এটা হয় আমি তো। আপনার প্রশ্নে আসছি। মনে করুন একজন তামিলিয়ান ব্যক্তি, বা মনে করুন একজন যিনি হরিয়ানাতে বড় হয়েছেন, তিনি কাডারে পেলেন ওয়েস্ট বেঙ্গল কাডার বা ওড়িশা কাডার, যেখানে ভাষার সঙ্গেও তার কোনো পরিচিতি নেই। ঠিক। তাকে আপনি যদি তার 30-32 বছর ধরে তাকে দেখেন, তাদের মধ্যে শতকরা 70-80 ভাগ কিন্তু এই বাংলাকে বা এই ওড়িশাকে তারা নিজের করে নিয়েছেন। যেমন করে বহু বাঙালি অন্য স্টেটে চাকরি করে সেই স্টেটেই কিন্তু প্রতিষ্ঠিত থেকে গেছেন, বাকি জীবন কাটিয়েও ফেলেছেন বা কাটাচ্ছেন। এইখানেই ভারতবর্ষ, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অল ইন্ডিয়া সার্ভিস ইজ এসেনশিয়াল। আমি চাকরি করতে গিয়ে যা বুঝেছি, ভারতকে ইন্টিগ্রেট করে রাখার ক্ষেত্রে অপরিসীম গুরুত্ব, তুলনা হয় না। খুব ভালো। এরপর চলে আসি, অন্যান্য জায়গায় গিয়েছেন, চাকরি করেছেন, রাজনৈতিক চাপ কতটা কি মনে হয়েছে আপনার বিভিন্ন সময়? রাজনৈতিক চাপ সব সময় থাকবে, আগামী দিনেও থাকবে। রাজনৈতিক চাপটা না থাকাটা একটা মানে ইউটোপিয়া আমার চোখে। আমি দল করি, আমি রাজনীতি করি, বিশেষ করে আমি যদি শাসক দলের কর্মী হই, নেতা হই, আমার মধ্যে একটা ভাবনাই থাকবে যে আমি একটু বাড়তি সুযোগ পাবো। এটা কথা না। কথাটা অন্যায় কিছু আছে? হ্যাঁ, অন্যায় কিছু আছে। যিনি রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি অন্যায় খুঁজে পান না। না, আমি যদি এটা মনে করি যে শাসক দল অন্তত সে তো জনপ্রতিনিধিত্ব করছে অধিকাংশ মানুষের সমর্থন নিয়ে, তো সে তো একটু বাড়তি সুবিধা চাইতেই। কিন্তু আমি যদি আমার জায়গাটাকে আমার মতো করে না রাখতে পারি, তাহলে আমিও বা মানুষের সেবা করব কি করে, এই ভাবনাটাও আমার মধ্যে আসতে পারে। আমি সোকল নিরপেক্ষতার নাম করে আমি যদি দেখি এমন একটা জিনিস যেটা আমার পার্টি ইন্টারেস্টের বিরুদ্ধে চলে যাচ্ছে, এটা আমার পক্ষে মানা কঠিন। তাহলে তার মাঝখানে আমাদের কাজ করতে হয়। আমাদেরকে কাজ করার মধ্যে সবচেয়ে বেশি দরকার হয় মনে হয় আমাদের বিবেকটাকে জাগ্রত রাখা। কতটা, টু হোয়াট এক্সটেন্ট আমি এখানে নিজে ছাড়বো বা কম্প্রোমাইজ করব, এটা আমার বিবেকের উপর নির্ভর করে, আমার অন্তরের নিরপেক্ষতার উপর নির্ভর। বাম আমলে তো চাকরি করেছেন, চাপ ছিল না? চাপ ছিল। যেটা পছন্দ হয়নি শুনিনি, অসুবিধা কি হয়েছে? খুব বেশি হলে কি হবে? খুব বেশি হলে বদলি হতে হয়। খুব বেশি হলে বদলি হতে হয়। হয়েছি একবার, এরকম ঘটনা ঘটেছে। আবার অনেক ক্ষেত্রে এমনও তো দেখেছি যে আমি চাপ সহ্য করেছি বলে এক জায়গা থেকে এটাও বলা হয়েছে, ঠিক আছে যা হয়েছে হয়েছে, আপনি আপনার কাজ করুন। কীরকম হয়েছিল, কী ঘটনা? সবচেয়ে বড় ঘটনা এরকম হয়েছিল, আমি যখন এসপি হুগলি ছিলাম। এসপি হুগলি আমার টেনিওর খুব কম, এই মানে 11 মাস 1 বছর এরকম। কতদিন থাকার কথা? আর একটু কম। কতদিন থাকার কথা? নর্মালি 1.5-2 বছরের আগে চেঞ্জ করা হয় না। প্রিম্যাচিওর ট্রান্সফার। হ্যাঁ, এটাকে বলা যেতেই পারে প্রিম্যাচিওর ট্রান্সফার। কী হয়েছিল ঘটনা? তার কারণ হচ্ছে যে তখন
মানে আমার এই শব্দটা ব্যবহার করা বিতর্ক এনে দেওয়া সেভাবে বলবো না, তবুও এটা স্বাভাবিক অবস্থা ছিল তখন। বিতর্ক নয়, যে সত্যি কথা তখন- বলছেন আপনি। তখন তখন সাহস দেখিয়েছেন, এখন একটু দেখুন। বাম দলের একটা ক্ষয়িষ্ণু ভাব তখন ছিল, আচ্ছা, তারা তখন মাস বেশ হারাচ্ছেন, কিন্তু তখন আরামবাগ সাব ডিভিশনের উপরে একটা জোর করে সেই জায়গাটাকে ছিনিয়ে নিজের কবজায় রাখার একটা চেষ্টা, দুর্বৃত্তায়নে মদত দেওয়া, তো এটা আমরা চাইনি, আমরা করিনি। আর আমি লাকি যে আমার অফিসাররাও আমার সাথে সাহস পেয়েছিল, হয়তো আমার কি আমার হয়েছিল প্রতি একটু আস্থা ঘটনা রাখতে বিস্তারিত বলুন পেরেছিল। না একটু। কি মানে কোনো দখল করা বা কোনো লোকজন মানে কি? হ্যাঁ, মানে দুর্বৃত্তায়ন এক কথায় মানেই তাই যে এলাকা দখল করব, এলাকা টেরোরাইজ করব, যাতে আমি আবার এসে বসতে পারি। ঘটনা হচ্ছে আমি রুলিং পার্টির লোক, অথচ আমাদেরই অনেক লোক গ্রাম ছাড়া হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের লোককে আমাদের গ্রামে ঢোকাতে হবে। আমার কথা হচ্ছে, তোমার লোক যদি গ্রামে এমনি ঢোকে সেক্ষেত্রে আমাদের দায়িত্ব থাকতে পারে, আমরা করতে পারি, কিন্তু তুমি জোর করে রাগারাগি করে মানে অশান্তি করে সশস্ত্র ঢুকবে। বাহিনী ঢুকছিল। হ্যাঁ, বাহিনী নিয়ে ঢুকবে বা করবে, কি কিন্তু হলো সেভাবে ঘটনা? ঢুকিয়েও তো লাভ হবে না। আমরা জানি যে বাহিনী তো আর পাহারা দেবে না, বা আমরা সেটা মানবও না। তো তাহলে যারা এসে ঢুকবেন তারা আবার তারা খেয়ে বেরিয়ে যেতে পারেন। এইভাবে সমাধান হয় না, ওটাকে পুলিশকে করতে হবে, পুলিশকেই দেখতে হবে কতটা করতে পারবে, সময় লাগবে, এছাড়া কোনো কোন উপায় সালের নেই। ঘটনাটা? এটা 2010। তারপর কি করলেন ওখানে, মানে আপনি কি বললেন, মানে ওসির সঙ্গে, মানে ওসি কিভাবে সাপোর্ট করলো বা ওসিকে কি অর্ডার দিলেন আপনি এসপি হিসেবে? আমার ওসিদের একটাই কথা বলার ছিল যে ওয়ার্ক অ্যাজ পার ল, কোনো রকম পলিটিক্যাল প্রেশার নিজের দায়িত্বে তুমি যদি কিছু করো তাহলে তার দায়ভার তোমাকে নিতে হবে। কোনো ধরনের পলিটিক্যাল প্রেশার হলে আমাকে বলবে, আমার সিদ্ধান্তের ভিত্তিতে চলবে। গন্ডগোলটা কার সঙ্গে বাঁধলো? ব্যক্তি কোনো কোনো হ্যাঁ, ব্যক্তির সঙ্গে? আজকে এভাবে নাম করে বলাটা হয়তো ঠিক নয়। যারা না, না, ঠিক আছে, যেটা যারা সত্যি সবাই সেটা সব বলছেন। কিছু আপনারাও জানবেন, মানুষও জানবেন। ওই সময় দর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন হুগলির, তিনি তখন অনিল- এমপিও ছিলেন। অনিলবাবু। তা যাই হোক, তো তার সঙ্গেই আমার মতভেদ হয়েছিল। কীরকম মতভেদ আপনাকে? মতভেদ, তিনি হয়তো এটাই চেয়েছিলেন যে ওখানে কিছু বাইরের মাসল পাওয়ার দিয়ে তার লোকেদের তিনি ফেরাবেন, রাখবেন। তো সেটা আমি তার সঙ্গে সহমত হইনি, এই হচ্ছে সোজা কথা। তারপরে একদিন সেরকমই একটা ঘটনা ঘটলো। কি ঘটলো? জোর করে কিছু লোক এলাকা রেড করার চেষ্টা করলো, সকালের ঘটনা। ওসি তখন আমাকে বলার পর আমি বললাম, তুমি চেস আউট করে দাও। মানে এবং মেরে তাড়িয়ে দাও? মারারও দরকার নেই, কিছু দরকার নেই, তুমি চেস তাড়া করো। করো, হ্যাঁ। তুমি চেস করো, ওরা যদি তোমাকে অ্যাসল্টে যায় তুমিও রিটালিয়েট করবে। ঠিক। পুলিশ তো রিটালিয়েটিভ, প্রোঅ্যাক্টিভও হয় ঠিকই, কিন্তু ল অ্যান্ড অর্ডারে অনেক সময় আমাদের একটু ধৈর্য ধরতে হয়। ঠিক। সেটাই সবচেয়ে বড় কথা। ঠিক। যতটা পারা যায় নিজের নার্ভকে ধরে রেখে। তা আমি তাকে তাই বলেছিলাম যে ইউ চেজ দেম, তাদেরকে এলাকা থেকে ছাড়াও। ওখানকার টেরেন আপনাদেরও জানা আছে, কখনো জল, কখনো জলা, কখনো ছোট নদী, কখনো খাল, তার মধ্যেই দৌড়চ্ছে, পুলিশও তাড়া করছে। আমার উপরে ফোন আসতে শুরু করলো, আপনার ওসিকে থামান। তাই আমি বললাম, আপনার লোক, ওদিককার লোক ঢুকেছে, কার লোক, কোথাকার লোক আমরা জানি না, কিন্তু বোঝাই যাচ্ছে ভালো উদ্দেশ্যে ঢোকেনি, এবং অ্যাপারেন্টলি মনে হচ্ছে তাদের হাতে অস্ত্রও আছে। তা পুলিশকে বলেছি তারা করে বার করে দিতে এলাকার লোক। আমি ভুল কী করেছি? বলছে না, বড় বিপদ হয়ে যাবে, এরকম করলে কিন্তু দুপক্ষের গোলাগুলি চললে খুব ক্ষতি হয়ে যাবে। বললাম, গুলি চালালে তো গুলি আমরাও চালাবো, আপনারা যদি যোগাযোগ করতে পারেন ওই লোকটা আপনাদের কথা শুনলে তাদেরকে চলে যেতে বলুন, এর বেশি কিছু করার নেই, নাহলে আমরা তাড়া করে বার করে দেবো। তো ওই ঘটনায় আমার ওসির পায়ে গুলি লাগে। মানে ওরা গুলি করে দিল? এখন ওরা গুলি করলো, ওদের মধ্যে থেকে গুলি করলো। মোট কথা, ওসি যেদিকে দৌড়চ্ছে তার বিপরীত দিক থেকে গুলি সেদিকে তো আমাদের পুলিশ ছিল না। ঠিক। এই হলো সোজা কথা। তো ওসি তখন একটা নৌকোই ছিল, তার পায়ে গুলি লাগে। তার পাশে থাকা এএসআই, তা আমি বললাম যে তোমরা অন্তত ব্ল্যাঙ্ক ফায়ার করো যাতে ওরা চলে যায় এলাকা থেকে। একটা বড় ঘটনাই ঘটলো সেটা। তা আলটিমেটলি ওসিকে এসএসকেএমে শিফট করা হলো, সুস্থ হয়ে গেল। সে এখনও হয়তো চাকরিতে আছেন এসডিপিও হিসেবে বা রিটায়ারমেন্টের মুখে। তো এই ঘটনাটা খুব বাজে এই হয়েছে। দমটা দেখিয়েছিলেন? হ্যাঁ, দমটা দেখিয়েছিলেন? আমি দম বা না দম বলে আমার বিবেককে আমি রেখেছিলাম। আমি মনে করেছিলাম যে এই একবার এই রাস্তা খুলে ফেললে আমি সামলাতে পারবো না। আমি যদি একবার গুন্ডারা ঢুকবে এইটাকে যদি প্রতিহত না করতে পারি, তাহলে আমি এসপিগিরি করতে পারবো না।
কি হলো তারপরে? বলছেন সাপোর্ট পেলেন? সেই দিনের ঘটনাতে হ্যাঁ আমি একটা মরাল সাপোর্ট পেয়েছিলাম, দ্যাট ইজ ট্রু, এবং আমি কৃতজ্ঞ চিত্রে তাকেও স্মরণ করি এবং সেটা স্বীকারও করি। সেটা হচ্ছেন তখনকার মাননীয় মুখ্যমন্ত্রী। আমাকে ডাকা হলো যে তুমি এসো, রাইটার্সে এসো। মানে কমপ্লেন হয়েছে আপনার এগেইনস্টে? কমপ্লেন বা ঘটনা শুনবার জন্য। আমি কমপ্লেন ঠিক বলবো না, অথবা হতে পারে পলিটিক্যালি কমপ্লেন হতে পারে, প্রশাসনিক কমপ্লেন হওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় না, বা হয়েছে বলে মনে করি না, রাজনৈতিক হতে পারে। তো আমাকে ডাকা হলো, আমাকে এবং ডিএমকে ডাকা হলো। আমরা রাইটার্সে গেলাম, তখন রাইটার্স বিল্ডিংসই আমাদের মহাকরণ। তো সেখানে আমি বাইরে খানিকক্ষণ ওয়েট করার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর অফিস রুমে আমাকে ডাকা হলো। ডিজি সাহেব ছিলেন, তখনকার এডিজি সাহেব ছিলেন, এবং সম্ভবত তখনকার আইজি ল অ্যান্ড অর্ডারও আরেকজন সাহেব ছিলেন, তিনিও ছিলেন যদি আমি ভুল না বলি। তো ওখানে আমাকে বলতে বলা হলো ঘটনাটা কি হয়েছে। তখন নাম করে বললেন, অনিলবাবুর নাম করে বললেন যে এরকম আপনার সঙ্গে আমার সঙ্গে যার ফোনে কথা হয়েছে তার নাম আমি বললামই তখন। তো মানে আপনাকে ধমকানোর চেষ্টা, পাল্টা আপনি স্ট্রেট আপনার পজিশন সব বললেন? সব বলেছি, সবটাই বলেছি। যা কথোপকথন হয়েছে, যা ঘটনা ঘটেছে, যতটুকু আমি শুনেছি আমার অধস্তন সহকর্মীর মাধ্যমে, সবটাই বলা হলো, এবং ধৈর্য ধরেই তিনি সবটা শুনলেন। তিনি শুনে একটাই কথা বললেন, পুলিশের কাজই করুক, এসব নিয়ে কিছু ভাবতে হবে না। এক কথাই বললেন, এবং আমাকে বলা হলো তুমি চলে যাও এবার। আমি ফিরে এলাম। তারপর তো বদলি হয়ে গেলেন? তার পরেই নয়, তার কিছু পরে। যদি ওই ঘটনা আপনার মনে হয় যে অবশ্যই, আমি মনে করি না এই ঘটনায় আমাকে সরানো হলো। আবার এটাও ঘটনা হতেই পারে যে নিরন্তর রাজনৈতিক চাপ থাকতে পারে। এটা নিয়ে আমি ঠিক মন্তব্য করে কাউকে দায়ীও করতে চাই না, কিছু করতেও চাই না। তবে আমি সবসময় এটাই মনে করি, আমাদের জীবনে যার ক্ষেত্রে যা হয় সেটাকে জোর করে আনডু করতে নেই, সেটা ভালোই হয়। পরবর্তীকালে প্রমাণও হয়েছে আমার ব্যক্তিগত জীবনে। আমি তারপরে কলকাতা পুলিশে আসি, দেখা গেল সেই সময় আমার কলকাতা থাকাটা খুব প্রয়োজনও হয়ে পড়েছিল। আমি তারপরে কলকাতায় সাকসেসফুলি অনেকটা সময় কাটাই। এখান থেকে আমার প্রমোশন হয়। সবই ঠিক আছে, সবই মেনে নিলাম। এই যে বলছেন আপনাকে বদলি হতে, কিন্তু একটা ক্ষমতাধর জায়গা, আর পুলিশের চাকরিতে সব থেকে যেটা লোভনীয় হয়, একটা ক্ষমতা থাকবে, প্রচুর লোকজন মানবে, ডিপার্টমেন্টের সবাই এক কথায় উঠবে বসবে, একটা থাকে তো বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে আমি দেখেছি আইপিএস বা যে কোনো লেভেলের, এমনকি ওসিরাও পর্যন্ত দাপুটে ওসি, বিরাট ক্ষমতাশীল ওসি, বা এসডিপিও বিরাট দাপুটে, বা অ্যাডিশনাল এসপি। আমরা তো জানি দিনের পর দিন, বছরের পর বছর চাকরি করে যাচ্ছে, কাউকে পাত্তা দেয় না, এরকম লোক আছে। রাজনৈতিক ক্ষমতা থাকে, কখনো প্রশাসনিক ক্ষমতা থাকে, কখনো তাদের সত্যিই ভালো লোক, বা তার সত্যিই তার সেই দাপট রয়েছে। এই ঘেরাটোপে পড়ে এই যে ক্ষমতার চাকরি করা, এটা কতটা আপনাকে আকৃষ্ট করতো, কতটা আপনি এটাকে পাত্তা দিতেন না? দেখুন, আমাদের চাকরির তো সত্যি একটা ক্যারিশমা আছে, কোনো সন্দেহ নেই। এবং এটা কতটাই বলি, প্রথম কথা, অনেক বড় সাহেব মানে এসপিদের মুখেও এই গল্প শুনেছি এবং নিজেও প্রত্যক্ষ করেছি। যে থানার যে ওসি খুব পরিশ্রমী এবং পাবলিক রিলেশন রাখে, তার সঙ্গে আপনি যদি কোনো একটা এলাকাতে যান, আপনি এসপি হয়ে যাচ্ছেন, আপনার সঙ্গে ওসি যাচ্ছেন, কিন্তু মানুষ ওসির ঘাড়ের উপর পড়ে, ঠিক। এসপিকেও চেনে না। ঠিক। ওসি হয়তো শ্রিঙ্ক করে যাচ্ছে, অস্বস্তি পাচ্ছে। এবার দ্য ওয়ে ইউ লুক ইনটু ইট, আপনি এসপি হিসেবে এটা কিন্তু গর্বেরও মনে করতে পারেন। আবার আপনি মনে করতে পারেন আর আমাকে কেন কিছু ভাবছে না, কিন্তু আমার তারা, কাঁধের তারা, এটা মানুষকে কতটা বোঝে সেটার দিকে তো বিচার করে লাভ নেই। তাহলে আমার মনে হয় এটাই, যে সবটাই অনেকটা ব্যক্তির উপর নির্ভর করে। আমি বলি এটাই যে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি, এখনও অনেক জায়গায় কাজ করেছি, কিছু কিছু মানুষ এখনও যোগাযোগ রাখেন, মনে রাখেন, কথা বলেন, কথা বলতে আমারও ভালো লাগে, আমিও চেষ্টা করি মানুষকে উত্তর দেওয়ার। তো এই সমস্ত ব্যাপারটাই কিন্তু নট ইন জেনারেলিটি, ওরকমভাবে লেখলাম না। এটা প্রতিটি মানুষের তার মাইন্ড ফ্রেমের উপর ডিপেন্ড করে যে আমি এই চাকরিটাকে কিভাবে দেখব, কতটা আত্ম অহংকারের সঙ্গে নেব, আর কতটা নিজের কাজের মোটিভেশনের সঙ্গে মিলিয়ে নেব। না, আসলে মানুষ হিসেবে আপনি প্রথমেই ঠিক করে নিয়েছিলেন এই সমস্ত লড়াইয়ের মধ্যে আমি নেই। সত্যি তাই, আমার অতটা ইচ্ছাও ছিল না। আমি ভাবি কাজ করতে যেখানে পাঠাবে সেখানেই কাজ করব।
আর কাজ যখন করব মন দিয়ে কাজ করব, বিবেককে জাগ্রত রেখে যতটা পারা যায়। রিটায়ারমেন্টের পরে তো কাজ করেছেন। হ্যাঁ, রিটায়ারমেন্টের পরে আমি কমিউনিটি পুলিশে কাজ করেছি। কি কাজ করতে হতো? এবং আমি রিটায়ারমেন্টের পরে আমার যে এমপ্লয়মেন্ট হয় নর্মালি 1 বছরের হয়, কিন্তু আমি একসঙ্গে 2 বছর পেয়েছিলাম। কৃতজ্ঞ চিত্রে সেটা স্মরণও করতে পারি। কেন? কেন কেন কি করে বলবো? আমি কলকাতা পুলিশেই ছিলাম, তো কলকাতা পুলিশে যেদিন রিটায়ার করেছি পরের দিনই এমপ্লয়মেন্টে জয়েন করেছি। আচ্ছা, দ্য ভেরি নেক্সট ডে 30 এপ্রিল 18তে রিটায়ার করেছি, 1 মেতে এমপ্লয়মেন্টে জয়েন করেছি। বিফোর মাই রিটায়ারমেন্ট আই রিসিভ দ্য অর্ডার অফ এমপ্লয়মেন্ট। কি করতে হয়? কমিউনিটি পুলিশের হঠাৎ এত জোর দেওয়া কেন? কমিউনিটি পুলিশিং ছাড়া পুলিশ এরপরে সাস্টেইন করতে পারবে না। কেন বলছেন? দোজ ডেজ আর কামিং। আপনাদের জন্য আরও বেশি। কীরকম? আপনারা তো মানুষকে অ্যালার্ট করছেন এবং এটার বড় কাজ হচ্ছে। তো সোশ্যাল মিডিয়া এর ফলে মানুষ যে প্রান্তেই থাক না কেন, যে যতই বোকা শোকা হোক না কেন, অ্যান্ড্রয়েড ফোন সবাই এখন চালাতে জানে। আমাদের থেকে হয়তো বেশিই জানে, যে আমরা যারা বয়স্ক। তো তার ফলে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ না বাড়িয়ে রাখতে পারলে পুলিশিং করা যাবে না। রক্তচক্ষুর পুলিশিং কিন্তু এখন আর পুলিশিং নয়, একদমই নয়। তার কলকাতায় কী কী প্রজেক্ট, মানে এই আপনি হলেন যে কমিউনিটি পুলিশের দায়িত্ব নিলেন, কি করলেন? কমিউনিটি পুলিশে কলকাতার অনেকগুলো প্রজেক্ট আছে। তার মধ্যে সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে প্রণাম। এটা আমি নাম উল্লেখ করেই বলতে পারি, খুবই শ্রদ্ধেয় আধিকারিক, আমাদের অনেক সিনিয়র, তিনি গৌতম মোহন চক্রবর্তী সাহেব। তিনি কলকাতা পুলিশে কমিশনার থাকাকালীনই এই প্রণাম প্রজেক্টটাকে তিনি লঞ্চ করেন। একজন শিল্পপতিকে বলেন, তার সাহায্য নিয়ে পুলিশের তদারকিতে তার হাতেই দেওয়া হয়েছিল। অর্থাৎ 65-র ঊর্ধ্বে মূলত কলকাতা শহরে যে সকল মানুষরা, মানে স্বামী স্ত্রী, তাদের দেখবার বিশেষত কেউ থাকেন না, ছেলে বা মেয়ে। এখনকার দিনের তো এটা গত 15-20 বছর ধরে ভীষণভাবেই মানে পরিলক্ষিত হচ্ছে, যে ছেলেমেয়েরা বেশিরভাগ বাইরে চলে যাচ্ছে। শুধু কলকাতা নয়, এখন শহরতলি তো বিভিন্ন জায়গায়, সল্টলেক তো এখন বৃদ্ধাবাস হয়ে যাওয়ার অবস্থা। শহরতলি, বিশেষ করে নিউ টাউন এরকম জায়গাতেই আরো বেশি, একদম আরো বেশি। কারণ মানে তো তাদের দেখভালের জন্য এই ধরনের একটা ব্যবস্থা, তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা, তাদেরকে সাহায্য করা। এবং মাঝে একটা একাকী বৃদ্ধা, তাদের ক্রাইমটাও বেড়ে যাচ্ছিল, মানে তাদের এগেইনস্ট ক্রাইম, একদম সেটাকে কন্ট্রোল করার জন্য এই যে ব্যবস্থাটা খুব জরুরি। এটাও খুব দরকার ছিল, যে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ। তো এই প্রণাম একটা বড় প্রজেক্ট আছে। তারপরে এটা কি কোনো অ্যাপ বেসড একটা কোনো কিছু সিস্টেম? অ্যাপ বেসটা আমরা চেষ্টা করেছিলাম শুরু করার, আমি থাকতে পুরোটা হয়নি, চালু হয়নি। সেই অ্যাপটাই যেটা আমরা তৈরি করেছিলাম আমাদের সময় তৈরি হয়েছিল, সেটা পরবর্তীকালে আমি যতটুকু শুনেছি বা জেনেছি এটা চালু হয়েছে আরও মডিফাইড হয়ে, এবং সেটা খুবই ভালো হয়েছে, এখন খুব এফেক্টিভ হয়েছে। আচ্ছা, এটাই তো সমাজের একটা শ্রেণী ঢুকছে, ধরুন মধ্যবিত্ত, একটু উচ্চবিত্ত, বা একটু আরও একটু ধনী, সেই সমস্ত একেবারে প্রান্তিক মানুষরা কি এই অ্যাপটার মধ্যে ঢুকতে পারছে বা এই প্রণামের মেম্বার হতে পারছে? দেখুন, কলকাতা শহরের মধ্যে অর্থনৈতিকভাবে এই পিছিয়ে পড়া যারা, মানে ভেঙে দেখা বা ভাগ করার কিন্তু কোনো জায়গা নেই। আচ্ছা, তার কারণ হচ্ছে এটা দুভাবে করা হয়। একটা হচ্ছে মানে কলকাতা পুলিশের সাইটে প্রণাম সংক্রান্ত যথেষ্ট তথ্য পাওয়া যায়। মানুষ যদি অর্থনৈতিকভাবে পিছিয়েই থাকেন, তার মানে এই নয় তিনি তার প্রয়োজনে কলকাতা পুলিশ সাইট দেখেন না বা দেখবেন না। সেখানে গেলেই তিনি ওখান থেকেই প্রণামের জন্য কিন্তু সদস্য পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন। অতএব যে অ্যাফ্লুয়েন্ট, যার ছেলে বাইরে আছেন, তিনি হয়তো একটু আগে জেনেছেন, ওখান থেকেই তার মা বাবাকে মেম্বারশিপের অ্যাপ্লিকেশন করিয়ে দিয়েছেন। মা বাবা হয়তো বরঞ্চ বৃদ্ধরা হয়তো অতটা টেকসাবি নন। কিন্তু এমনিতে এক্ষেত্রে আমাদের থানা লেভেলেও অনেক সিভিক ভলেন্টিয়ার কাজ করে, প্রণামের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে। তারা বাড়িতে গিয়েও যে বাড়িতে এরকম মানুষ আছেন তাদেরকে এই আওতার মধ্যে নিয়ে আসেন। আর এখন যেহেতু এই কলিংটা অ্যাপ বেসড হয়ে গেছে, আগেকার দিনে কলিং যদি 150-200 হতো, এখন সেটা ছাড়িয়ে 2000 হয়ে গেছে। কী সার্ভিস আপনারা দেন এই সমস্ত বৃদ্ধদের? প্রথম হচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ রাখা,
সবচেয়ে বেশি বড় কথা, মানে আস্থার জায়গা। আস্থার জায়গা। Second? কোনো প্রয়োজন হলে আমি যদি নিয়মিত যোগাযোগ রাখি, স্বাভাবিক কারণে তারা 2বার বা 3বার কল পেলেই তার সমস্ত অসুবিধার কথা তিনি এখানে কিন্তু বলতে আরম্ভ করবেন। আচ্ছা, এই আস্থাটা তৈরি করাটাই প্রণামের সবচেয়ে বড় কাজ, মানে একটা সন্তান তথা অভিভাবকের মতো কাজ, এবং অসাধারণ একটা মহতি কাজ, কোনো মানে সন্দেহ এটা কি নেই। আপনার যে কোনো তার ধরুন বিপদে পড়লে তাকে হসপিটালে নিয়ে যাওয়া সব বা কাজ করা হতো, এবং এই বিশেষ করে কোভিডের সময় আমাদের ছেলেরা যা সার্ভিস দিয়েছে ওখানে অসাধারণ, মানে ওর তুলনা হয় না। আমি বরঞ্চ বলি যে তার যেন শুধু প্রণাম নয়, ইভেন কলকাতা পুলিশের রেগুলার ব্যাপারেও আমাদের তখন একটা ওয়েলফেয়ার উইং ছিল, তারাও যে ধরনের কাজ করেছে তার তুলনা হয় না, তার সত্যি জুড়ি মেলা ভার। আপনার কি এর আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল এরকম কাজ এর আগে করেছেন কমিউনিটি ওয়ার্কের? অ্যাকচুয়ালি কমিউনিটি পুলিশিংয়ের ব্যাপারে প্রথম আগ্রহ কিন্তু তৈরি হয় যার হয়তো ইচ্ছা এবং তার হয়তো অপ্রত্যক্ষ সাহায্যও থাকতে পারে সে ব্যাপারে, যে কারণে আমি আসানসোলে অ্যাডিশনাল এসপি হয়ে জয়েন করি। আমি তাকে স্মরণও করতে পারি, তিনি সৌমেন মিত্র সাহেব আমাকে বলেছিলেন যে তুমি দুর্গাপুরে আছো, দুর্গাপুরে থাকছো কেন, অনেক বেশি কাজ করার জায়গা আছে আসানসোলে, তুমি আসানসোলে চলে যাও। তো আমি বললাম স্যার আমার তো পোস্টিং যেখানে হয় চলে যাই, হয়ে গেলে চলে যাব। সত্যি সত্যি 2.5-3 মাসের মধ্যে আমার দুর্গাপুর থেকে উঠে আসতে হলো। সেপ্টেম্বর 2004 আসানসোলে জয়েন করি। ওখানে আমি গিয়ে দেখি যে সোমেন মিত্র সাহেব প্রচুর কমিউনিটি বেসড কাজ করেছেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখ্য হচ্ছে দিশা বলে একটা এনজিও তৈরি করা হয়েছে, যে আপনার শুনে থাকবেন লছিপুর ঢল বলে একটা জায়গা আছে, যেটা ওই ইয়ে দিয়ে মানে বড়াকরের দিকে যাওয়ার সময় জিটি রোড ধরে, ওয়ান অফ দ্য লার্জেস্ট ব্রথেল ইন ওয়েস্ট বেঙ্গল, কেন ইন্ডিয়ার মধ্যেও। তো সেইখানে ওদের হেলথ এবং ওদের সন্তানরা যারা কিছুটা অবহেলায় বড় হওয়ার সম্ভাবনা খুব প্রকট থাকে, তাদের প্রাথমিক শিক্ষা দেওয়া, তাদের স্বাস্থ্য এবং মেয়েদেরকে স্বাস্থ্য সচেতন করা ইত্যাদি প্রভৃতি বহু কাজ ওখানে কিন্তু স্যার শুরু করেছিলেন। আমরা সেখানে কাজ করি। সেটাকে আমরা যখন জয়েন করি তখন স্যারের সঙ্গে আমার জয়েন করা প্রায় 10 বছরের তফাৎ, 8 থেকে 10 বছরের তফাৎ। তো কিছুটা হয়তো গতি একটু কমেছিল, তা আমরা সেটাকেই আর কিছু না, তার গতিটাকে একটু বাড়াবার চেষ্টা করেছিলাম। ওখানে সবচেয়ে বড় কাজ হয়েছে, আমি এখানে আমার এক সহকর্মীকে উল্লেখ করতে পারি, যদি সে এখনও চাকরিতে আছে, তার নাম সাধন ব্যানার্জি। ও একদম পাগল আর কি, এই ধরনের কাজের পাগল, মানে সাধারণ মানুষের কাজ জন্য কাজ করে সাধন ব্যানার্জি, সাধারণ লোকের জন্য। তা ওইখানে তো ওখানে একটা সুবিধা আছে যে মানুষ খুব স্বতঃস্ফূর্ত সাহায্য করে এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানও সাহায্য করে। তো ওখানে এদের কিন্তু প্রাতকৃত্য বা এসবের জন্য খুব স্বাস্থ্যকর কোনো পরিস্থিতি ছিল না। ওখানে দুটো জায়গাতে দুটো বড় এরকম ওই সুলভ শৌচালয়ের মতো করে দুটো বড় শৌচালয় করে দেওয়া হয়, খুব বড় কাজ হয়। প্রাথমিকভাবে মানুষ তো পরিবর্তন নিতে চায় না, তা তার ফলে সেই মাঠে ঘাটে চলে যাওয়ার প্রবণতা ছিল। তাও সেন্সিটাইজ করা হয়, কখনো বকাবকি করা হয়, একেবারে বাড়ির মেয়ে বাড়ির বোন এরকম ভেবে আমাদের সঙ্গে সম্পর্কটা এতটাই সহজ হয়ে যায়। কোনো ট্রেনিং বা এই সমস্ত কোনো ব্যবস্থা করেননি? ট্রেনিং? হ্যাঁ, না এখানে ট্রেনিং নয়, এটা দেখে শেখা। হ্যাঁ, আমি বলবো না আমি বলছি ওখানকার এই যে কমিউনিটি পুলিশিংয়ের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা কিছু না, ওটা ওখানে অতটা হয়নি, যেটা আমরা কলকাতা পুলিশে করতে পেরেছিলাম। ভোকেশনাল ট্রেনিং ইয়াং ছেলে মেয়েদের দেওয়া, এটা কিন্তু আমরা এখানে খুব করেছি। এখানে দপ্তরটার নাম আমি রেডিলি বলতে পারছি না, মানে ওই যেটাতে মাননীয় মন্ত্রী সাধন পাণ্ডে সাহেব ছিলেন, ক্রেতা সুরক্ষা দপ্তর। হ্যাঁ হ্যাঁ, ক্রেতা সুরক্ষা দপ্তর, উনি আরেকটা ছিল, সেটা মানে ওই স্মল স্কেল ইন্ডাস্ট্রি বা ওরকম ব্যাপার। তো সে তাদের সঙ্গে কোলাবোরেশনের, মানে সরকার থেকে আমরা টাকা পেতাম, আর আমরা কিছু এনজিও যারা এই ভোকেশনাল ট্রেনিং, যেমন মোটর ড্রাইভিং ট্রেনিং, মোটর মেকানিক ট্রেনিং, শিক্ষা দপ্তরের এই কারিগরি শিক্ষা দপ্তরের থেকে তাদের অর্থ সাহায্য নিয়ে আমাদের কমিউনিটি পুলিশিং বিভিন্ন এনজিওকে এনগেজ করে আমরা এই ট্রেনিংগুলি ইম্পার্ট করতাম। তাদের মধ্যে হাওড়া বেসড কয়েকজন এনজিও আছে, কলকাতার আছে, তার মধ্যে ভারত সেবাশ্রম সংঘ PIMT বলে ওদের একটা অর্গানাইজেশন আছে, ওরাও করেন। কলকাতা পুলিশ এটাও কমিউনিটি পুলিশের একটা বড় দিক।
এছাড়াও কলকাতা পুলিশের আর একটা বড় জিনিস পাঁচনন্দা সাহেব সিপি থাকাকালীন ইন্ট্রোডিউস করেছিলেন, এটা খুব বড়, এবং এটা ওই নারী সুরক্ষার উপরে আর কি, মেয়েদেরকে আত্মরক্ষা ট্রেনিং দেওয়া, মার্শাল আর্ট ট্রেনিং দেওয়া, এগুলি প্রত্যেকটা গার্লস স্কুলে, হাই স্কুলে আমরা কিন্তু ইন্ট্রোডিউস করেছিলাম, এবং এটা ওই সময় আমাদের সময়ে একটা ইন্টিগ্রেটেড বড় চেহারা পায় আর কি। এত কমিউনিটি পুলিশ করছেন, এত কিছু করছেন, তারপরেও হঠাৎ করে আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মোড়, যেটা নিয়ে রাজ্যের পুলিশ মহলে অন্তত বিরাট আলোচনা হয়, নন্দীগ্রাম, কীভাবে পৌঁছলেন? প্রথমে কিন্তু মাথায় রাখতে হবে নন্দীগ্রাম এখনও সাবজুডিস, বিচারের অপেক্ষায় আমরাও বসে আছি, জীবদ্দশাতে কি হবে জানি না। তো এটা মাথায় রেখেই বলবো, এখানে আমি সব কিছু সরিয়ে সাধারণভাবে দু চারটে কথা বড় জোর বলতে পারি। প্রথম কথা আমার জানা দরকার আপনি পৌঁছলেন কীভাবে, কারণ আপনি তো ওখানে পোস্টেড ছিলেন না। হ্যাঁ, তাহলে সেটাই বলি। আমি ওই জেলাতে আমি খুব অল্প একটা সময় কাজ করেছিলাম। ইউএন মিশন থেকে ফিরে আসার পরে নর্মালি আমাদের ব্যাটালিয়ান থেকেই পাঠানো হয়, ব্যাটালিয়ানে আমরা ফিরি। তো 8 ব্যাটালিয়ান থেকে ইউএন মিশনে চলে গেছিলাম, আবার ফিরে এসে 8 ব্যাটালিয়ান ব্যারাকপুরে জয়েন করি। 4-5 মাস থাকার পরেই আমাকে পোস্টিং করা হলো এসডিপিও হলদিয়া, কিন্তু ওটাই আমার ডিএসপি হিসেবে শেষ পোস্টিং। তার ফলে প্রমোশন পেলেই উঠে আসতে হয়েছে। ইট ইজ নট এ প্রিম্যাচিওর পোস্টিং, যেটা নিয়ে আপনি একটু আগ্রহী বেশি বা উৎসাহী বেশি, এটা প্রিম্যাচিওর নয়, এটা ইভেনচুয়াল। আমার প্রমোশন হয়েছে, তাই দুর্গাপুর চলে গেলাম। তো আমি ওখানে অগাস্ট থেকে এপ্রিল এই কটা মাস ছিলাম, তাতেই যোগ করে ফেলুন 7.5 মাস 8 মাস। এইটুকুই আমার পূর্ব মেদিনীপুর জেলাকে দেখা। আর ওই চাকরি করতে করতে ওই সময় গিয়ে আমার মনে হয়েছিল যে ভারতের স্বাধীনতার ইতিহাসে তো এও ব্যতিক্রমী একটা জায়গা ছিল, যেমন চট্টগ্রাম ছিল। ঠিক, আমার অবশ্য পিতার জেলা চট্টগ্রাম, মাতারও তাই। তো মেদিনীপুর বিদ্রোহী জেলা, এটা স্বীকার করে নিতে হবে যে মেদিনীপুর সবাই ডানে গেলে বাঁয়ে যায়, সবাই বাঁয়ে গেলে ডানে যায়, অথবা ইচ্ছা হলো সোজা হাঁটলাম। এই যে এই রিডিংয়ের প্রশ্নেই তো আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে এসপিএসরা অনেক বেশি এই রিডিংটা করতে পারে কিনা। এটা এসপিএস বলে না, এটা হয়তো একটা হচ্ছে বঙ্গ সন্তান, একটা বাঙালির ইতিহাস সম্বন্ধে বিন্দুমাত্র আগ্রহ থাকলেও জানা যায়, আপনি এভাবেও নিতে পারেন। একটা আরআর অফিসারের কদিন লাগে জানতে, যদি তার আগ্রহ থাকে তাড়াতাড়ি করে স্টেটটা জেনে নিই, তার ইন্টেলেকচুয়াল ফ্রেম তাকে ইনসিস্ট করতে পারে। ঠিক আছে, চলে আসি, তাহলে তিনি পুরো বাঙালি হয়ে গেলেন। আমি আবার ফিরবো, কিন্তু আই রেসপেক্ট দ্য আরআর অফিসার্স ইন দ্যাট সেন্স। হ্যাঁ, এটা ঘটনা যে ওদের মধ্যেও কি স্নবারি দেখেনি, অবশ্যই দেখেছি, কিন্তু আমি আবার এটাও দেখেছি যে তাদের নাম করে বলবেন না, একদম বলতে পারি না, বলা উচিত না, কিন্তু আবার হয়তো দেখেছি তাদের মধ্যেই কোথাও অনেক হয়তো একটু খাটত্ব আমাদের চোখে পড়ে, এইটুক বলতে পারি। তা নিজে দুর্বল হলেও হয়তো অনেক সময় সবলের অভিনয় করতে হয়, সেটা যেন না হয়। কিন্তু আমি এখনও বলছি আরআর যেমন ডাইরেক্ট সাব ইন্সপেক্টর। ঠিক, এটা চলে আসুন নন্দীগ্রাম। কেন ফিরে আসি তো নন্দীগ্রামে, আমি বলছি যেটা এই যে বিদ্রোহী, যেটা আমি তখন হাওড়ার অ্যাডিশনাল এসপি। আপনি কথাটা কমিউনিটি পুলিশ থেকে এসেছিলেন, তা কমিউনিটি পুলিশের বড় ফ্রেমে কাজ করাটা অনেক পরে, কিন্তু তার আগে আমার হয়তো বুনিয়াদি শিক্ষা হয়েছিল সোমেন মিত্র সাহেবের কৃপায়। তো তারপরে তারপরেই আমি হাওড়াতে আসি। তো হাওড়াতে একদিন হঠাৎ করে বিকেলে আমাকে বলা হলো, তোমায় নন্দীগ্রাম যেতে হবে, নন্দীগ্রামে একটা ল অ্যান্ড অর্ডার আছে। আমরা তো পত্রপত্রিকায় দেখছি, তখনকার অবস্থাটাও খুব ভালো করে জানি কি চলছে, কি অবস্থা চলছে। এটা একটা অপেক্ষারই ব্যাপার ছিল যে এক সময় তো নন্দীগ্রামে একটা কিছু ঘটতেই পারে, যখন ওখানে বহুদিন ধরে একটা সিজ হয়ে আছে, 2.5 মাস ধরে নাকি বলবো, কারণ আমি তো আর কাজ করি না, 2.5 মাস ধরে ঢুকতে পারছে না কেউ, প্রশাসন ঢুকতে পারছে না, কেউ ঢুকতে পারছে না। ততদিনে একজন পুলিশের অফিসারকেও মার্ডার করা হয়ে গিয়েছে, একজন পুলিশ অফিসার তখন মারা গেলেন, এই ঘটনায় ঘটলো। তো একটা খুব তখন ভোলাটাইল অবস্থা। তা আমাকে বলা হলো তোমায় যেতে। তো আমার যেটা আমি পরে বুঝতে পারলাম তার কারণ একটা মেসেজও বলা হলো যে অ্যাডিশনাল এসপিকে যেতে বলা হয়েছিল, তার যেহেতু তার কর্মকাণ্ড দায়িত্বটা শহর ঘিরে অনেক বেশি, সেটাকেই হয়তো মাথায় রেখে এসপি সাহেব, আমি যেহেতু তখন রুরাল জোনটা দেখতাম, আমাকে বলা হলো যে 2-1 দিনের ব্যাপার আছে, টাউনের অ্যাডিশনাল এসপিকে ছাড়তে গেলে একটু অসুবিধা হবে। উনি আমাকে বললেন যে আমি পিডিকে জানিয়ে দিচ্ছি, আপনি চলে যান। তো ন্যাচুরালি আমি যাওয়ার কথা ছিল অন্য একজনের, কিন্তু এসপি মনে করলেন, তাই যেতে হলো।
যেতে হলো, চলে গেলাম। আমি চেষ্টা করেছি সারা জীবন যে ডিউটি দিলে না না বলতে, আমি না কখনো বলতাম না। তো চলে গেলাম নন্দীগ্রামে যেদিন গেলাম, তাহলে অঙ্ক যদি পিছন থেকে করি সম্ভবত এরকমই হবে। 12 তারিখে রিপোর্ট করলাম, 13 তারিখে পরের দিন একটা ব্রিফিং হলো, 14 তারিখের ইনসিডেন্ট। 12 তারিখ পৌঁছলেন, তারপর ব্রিফিং কি হলো? মানে এই যে 13 তারিখ বললেন আপনি, হয় 12 তারিখ রাতে পৌঁছলাম অথবা 13তেই খুব আর্লি মর্নিংয়ে পৌঁছে গেলাম। ব্রিফিং কোনটা করেছি আজকে মনে নেই। মোট কথা 13 তারিখে ব্রিফিং অ্যাটেন্ড করলাম। ব্রিফিংটা কি হলো? ব্রিফিং সম্ভবত তমলুকে হয়েছিল কোনো একটা অডিটোরিয়ামে। ব্রিফিংয়ে তখনকার আইজি ওয়েস্টার্ন জোন, ডিআইজি মিদনাপুর, এসপি পূর্ব মেদিনীপুর, আরও বেশ কিছু অফিসার যাদেরকে ড্রাফট করা হয়েছে, তাদের মধ্যে এসপি লেভেল, অ্যাডিশনাল এসপি লেভেল, ডিএসপি লেভেল, তারপরে ওই জেলার জোনাল অ্যাডিশনাল এসপি যে 3 জন ছিলেন, এরা সবাই ব্রিফিংয়ে ছিলেন। এবং ব্রিফিং হয়েছিল প্রায় ঘন্টা দেড়েকের ব্রিফিং হয়েছিল। কি ব্রিফিং হয়েছিল? ব্রিফিংয়ে এটাই বলা হলো যে 2.5 মাস ধরে ওখানে নন্দীগ্রাম এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে, ওখানে সরকারি কোনো পরিষেবা কিছুই দেওয়া যাচ্ছে না। হেলথের লোক ঢুকতে পারছে না, বিডিওরা যেতে পারছেন না, এমনকি লোকাল পুলিশও যেতে পারছে না। ওখানে রাস্তা যেখানে যতটা সম্ভব কেটে রাস্তা গাড়ি ঘোড়া চলাচলের করে ফেলেছে। তারপরে এমনি মানুষেরও অবরোধ আছে, মানুষের নজরদারি আছে, প্রশাসনের লোক ঢুকতে গেলে তাদের আটকানো হচ্ছে। এভাবে চলতে পারে না। তা সরকারি সিদ্ধান্ত হয়েছে মানুষের এই প্রতিরোধটাকে উঠিয়ে ওখানে রুল অফ দ্য ল্যান্ড তাকে এস্টাবলিশ করতে হবে, রাস্তাঘাটগুলোকে রিপেয়ার করতে হবে। রিপেয়ার করা মানে পিডাব্লিউডির লোক যাবে, তো এখন কাজ করার পরিবেশ তৈরি করতে না পারলে তারা যাবে কি করে, গিয়েও বা কী করবে? তো স্বাভাবিক কারণে আমাদেরকেই যেতে হবে। আমাদের যাওয়া মানে মানুষের প্রতিরোধটাকে উঠিয়ে দিয়ে ওটা ওভারকাম করে আমরা প্রথম রুল অফ দ্য ল্যান্ড প্রতিষ্ঠা করব, তারপরে সরকারি পরিষেবাগুলি হবে। এটাই টোটাল ব্রিফিং ছিল। এখন একটা প্রতিরোধ ওঠাতে গেলে যে এক্সটেন্ট পর্যন্ত যেতে হয় সেই এক্সটেন্ট পর্যন্ত দরকার হলে যেতে হবে। দ্যাট ওয়াজ দ্য ক্রাক্স অফ দ্য ব্রিফিং। এই যে যাবেন, তার প্রস্তুতি কী ছিল? এবার ব্রিফিং তো হলো, এরপর প্রস্তুতি কী ছিল? প্রস্তুতি প্রচুর পুলিশিংয়ের ব্যবস্থা ছিল, হিউজ, প্রচুর ম্যান পাওয়ারের ব্যবস্থা ছিল। মোটামুটি 3টে জায়গা থেকে পুলিশ এগোবে ঠিক করা হয়েছিল। যেহেতু অনেক দিনের ব্যাপার, সব জায়গাগুলোর নামে হয়তো ভুল বলে ফেলতে পারি। যতটা একটা খেজুরির দিক দিয়ে একটা জায়গা আছে, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে গোকুলনগর, অধিকারী পাড়া, মালোপাড়া, এই 2টো গ্রামে আমাদের যেতে হবে। এছাড়া আরও একটা জায়গা ছিল, সেই জায়গাটার নামটা আমি রেডিলি মনে করি, ভাঙাবেড়া। হ্যাঁ, ওই ভাঙাবেড়া তো একটা হলো। ভাঙাবেড়াটাই মনে হয় খেজুরির দিক দিয়ে আসা, আমি যদি ভুল না বলি। তার এদিকে হলো আমরা, অর্থাৎ গোকুলনগর, অধিকারী পাড়া, মালোপাড়া। আর তার থেকে ফার্দার আরেকটু, এটাকে কি বলবো, এটাকে বলবো সাউথ ওয়েস্টের দিকে সম্ভবত, আর টু ওয়েস্টের দিকে আরেকটা ছিল, যেখানে সম্ভবত, আমি যদি ভুল না বলি, অশোক বিশ্বাস তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওখানে অশোকই ছিলেন একা সম্ভবত। এরকমভাবে 3টে টিম করা হলো, প্রচুর পুলিশ আমাদেরকে দেওয়া হলো। সেদিন রাত্রিবেলা পুলিশকে বুঝে নিতে বলা হলো। তা আমাদের পুলিশ ম্যান পাওয়ার আমরা বুঝে নিলাম, বুঝে নিয়ে গোকুলনগর হাই স্কুলেই সম্ভবত রাখা হয়েছিল। তো এইভাবে পুলিশ অ্যারেঞ্জমেন্টটা তৈরি করা হয়েছিল। আগে কোনো এই ধরনের যখন প্রস্তুতি হয় তখন ইন্টেলিজেন্স রিপোর্ট নিয়ে কোনো আলোচনা হয় না? কি আছে ভেতরে, কারা আছে, গেলে পরে কি মুখোমুখি হতে পারেন? দেখুন, এই কাজগুলি তো জেলা পুলিশের, আমি তো বাইরের জেলার অফিসার। কতটা হোমওয়ার্ক হয়েছে, কতটা প্রিপারেশন হয়েছে, নিশ্চয়ই কিছু হয়ে থাকবে। না থাকলে তো এত সিনিয়র লেভেল অফিসাররা যখন একটা ল অ্যান্ড অর্ডার হ্যান্ডেল করছেন, তাহলে নিশ্চয়ই সব দিক তারা দেখেছেন, এটা আমি হাইপোথেটিক্যালি ধরে নেব। এক্ষেত্রে তো আমি বললামই, হয় আগের দিন পৌঁছেছি, নাহলে তার আগের দিন পৌঁছেছি, সেকেন্ড বা থার্ড ডের ইনসিডেন্ট। অর্থাৎ এই ব্যাপারে তো আমি আলোকপাত করতে পারবো না। আপনি জেলার অফিসাররা কি করেছেন বা না করেছেন, এটা আমি ঠিক বলবো না। এমনি সাধারণত কি প্র্যাকটিসটা তো থাকে যে একটা ইন্টেলিজেন্স রিপোর্ট থাকবে আগে থেকে, ওখানে বলছেন 2.5 মাস আগে থেকে, আপনার হয়তো জানা নেই, কিন্তু এটা তো প্র্যাকটিস তো এটাই, যে একটা ইন্টেলিজেন্স রিপোর্ট থাকবে, সেটা নিয়েও আলোচনা হবে যে কি বাধা কি আসতে পারে, কতটা আসতে পারে, অপোনেন্টের পজিশন কি, অপোনেন্টের কাছে কী কী আর্মস ওয়েপন্স আছে, এই সমস্তটা নিয়েই তো তারা কী কী তাদের পরিকল্পনা। এটা তো নিশ্চয়ই কিছুটা হয়েছিল। এই কারণে বলি যে ব্রিফিংয়ের সময় তো এরকম বলাও হয়েছে
যে প্রতিরোধ যে কোনো এক্সটেন্ট থেকে হতে পারে এবং কোন কোন ধরনের এলিমেন্ট মানুষের সঙ্গে মিশে আছে, ইভেন নক্সালাইটস মাওয়িস্টও আছে কি না বা নেই, কোনোটাই ঠিক করে বলা যায় না, মাওয়িস্টরা থাকতেও পারে, এরকম একটা তো ব্রিফিং ছিলই। তার জন্যই বলা হয়েছিল যে যথেষ্ট প্রিকশন নিয়ে যাওয়া, যে কারণে আমরা সবাই বডি গিয়ার হেড গিয়ার পরেই গেছিলাম, সেভাবেই যেতে বলা হয়েছিল। হ্যাঁ, আর্মস ওয়েপন তো মানে প্রচুর ছিল। এটা বরং যে বলতে পারি আর্মস ওয়েপন আমরা নিজেরা, অর্থাৎ আমি, আমার সহকর্মী যিনি আমার সঙ্গে ছিলেন, আজকে তিনি পৃথিবীতে নেই, দেবাশিস বড়াল, তো আমরা দুইজন যখন পুলিশকে লাইন আপ করলাম রেডি হওয়ার জন্য, তখন দেখলাম যে পুলিশের হাতে প্রচুর আর্মস। তো আমরা বরঞ্চ আর্মসটা একটু কমিয়ে নিয়েছিলাম। আচ্ছা, আমরা আর্মসটা অনেকটাই কমিয়ে নিয়েছিলাম। আমরা শুধু মানে সিচুয়েশন দেখে মনে হয়েছিল যে তা মানুষ যদি একটা রাইফেল নিয়ে হাত নিজের এনগেজ করে তাহলে ল অ্যান্ড অর্ডার ফেস করবে কি করে। আমার মূলত দরকার হচ্ছে, প্রথমে দরকার আমার লাঠি, প্রথমে দরকার আমার শক্তপোক্ত ছেলে, তারও আগে শক্তপোক্ত ছেলে, লাঠি, তারপরে গ্যাস গ্রেনেড, রাবার বুলেটস, এগুলি আমাদের আগে বেশি দরকার, তারপরে তো লাস্ট রিসর্ট। তো স্বাভাবিক কারণে আমরা সেভাবে যতটা পেরেছি, যতটুকু মেটেরিয়াল আমাদের কাছে ছিল, মিউনিশনস যতটুকু হাতের কাছে আমরা পেয়েছি, সেভাবে আমরা ওটাই বেশি করলাম। অনেকের ক্ষেত্রে রাইফেল নামিয়ে গ্যাস গান দেওয়া হলো, গ্রেনেড দেওয়া হলো, মানে স্টান গ্রেনেডগুলি দেওয়া হলো, রাবার বুলেটস দেওয়া হলো। স্টান গ্রেনেড একটু বলে দিন, স্টান গ্রেনেড জিনিসটা কি, তা না লোকে ভুল বুঝতে পারে, মানে যেটা আওয়াজ অনেক বেশি হয়, যেটাতে আর কোনো ড্যামেজ বেশি হয় না, আওয়াজ বেশি হয়। তো এইরকমই আমরা এভাবে আমরা ওদেরকে তৈরি করে নিলাম, লাইন আপ করে নিলাম, অনেকগুলো রাইফেলই আমরা নামিয়ে নিলাম। কিন্তু একমাত্র ইএফআর যে ফোর্সটা ছিল, একজন ডিএসপি সাহেবের দায়িত্ব ছিল। ইএফআরের রাইফেল খুলে নেওয়ার, নামিয়ে নেওয়ার একটু সমস্যা থাকে নর্মালি, কারণ হচ্ছে ওদের একটা অদ্ভুত প্র্যাকটিস থাকে, ওরা হাতে একটা লাঠিও নেয়, একটা রাইফেলও নেয়। তো ইএফআর যে ফোর্সটা পুরোটা আমরা ওদেরকে আর ওভাবে রাইফেল নামাইনি, কিন্তু ওই ডিএসপি সাহেবকে বলে দেওয়া হয়েছিল যে ইএফআরটা তোমরা আমার সাথে রাখবে না, তুমি একেবারে লাস্ট লাইন আপে থাকবে। আর আমাদেরকে বলেই দেওয়া হয়েছিল যে জায়গাটা কিন্তু গ্রামের মধ্যে, এবং অবরোধটা কোথায় হবে তো আগের থেকে বোঝা যায় না, কিন্তু পুরো গ্রাম। তো আপনি ঢুকছিলেন রাস্তা দিয়ে? আমরা রাস্তা দিয়ে ঢুকলাম, পরিষ্কার রাস্তায় লক ফেলা, রাস্তা কাটা, রাস্তার মধ্যে কাঁটা ডাল দেওয়া। আমরা সব তুলতে আরম্ভ করলে, সরাতে আরম্ভ করলে আমরা পৌঁছবই গিয়ে বিকেলে। তো স্বাভাবিক কারণ আমরা কখনো নিচে নেমে যাচ্ছি, মাঠ দিয়ে উঠছি রাস্তা পার করে, আবার রাস্তায় উঠে যাচ্ছি, কখনো লাফিয়ে যাচ্ছি, বা কখনো কিছু ইট ফেলে চলে যাচ্ছি। এইভাবে তিন চারটে রাস্তা, ব্যারিকেড বলতে রাস্তা কেটে দেওয়া, রাস্তা অতিক্রম করে আমরা তখন মানুষের মুখোমুখি হলাম, যে জায়গাটাতে হলাম। তো সেই জায়গাটা দূর থেকে দেখার পরে আমি সঙ্গে সঙ্গে ডিএসপিকে বললাম, তাকে বললাম যে এ তো একটা মাঠ পেয়ে গেলাম, মানুষ যখন সামনে আছে, মাঠের একদম শেষ প্রান্তে আপনি ইএফআর নিয়ে দাঁড়িয়ে থাকুন, আপনাকে আমাদের সঙ্গে আসতেই হবে না। আমি, দেবাশিস আর আমাদের অন্যান্য ফোর্স আর কয়েকজন থানার ওসি, সিআই সম্ভবত তখন সাথে যিনি ছিলেন, তখন সিআই কন্টাই তিনি, আমি যদি ভুল না বলি, তার নামও আজকে আমার মনে নেই। তো আমরাই ফ্রন্ট লাইনার হিসেবে গেলাম, কিছু লেডি পুলিশ নিয়ে গেলাম। তো এভাবেই প্রথম আমরা ফেস করি। তারপরে কি মানে এই যে মুখোমুখি হলেন, তাতে কি আপনারা আক্রান্ত হলেন প্রথমে? হ্যাঁ, ওখানে ওরা ওই মানে কীর্তন করছিলেন, একটা রাস্তা বড় করে কেটে, একটা খুব বড় করে কেটে ওই গর্তের মধ্যেই গৌরাঙ্গ মহাপ্রভু সম্ভবত ওরকম মূর্তি দিয়ে কীর্তন হচ্ছে, খুব জোরে মাইক লাগানো, তাদের অসম্ভব চিৎকার, মানে যে চিৎকারকে ওভারকাম করে কোনো শব্দই কাউর কানে পৌঁছবে না। আপনাদের কাছে মাইক ছিল? আমাদের লাউড হেলার ছিল, এর বেশি আমরা কী রাখবো। আমরা তো আর একটা কোনো লম্বা 1 কিলোমিটার ইলেকট্রিক লাইন টেনে একটা মাইক কাঁধে নিয়ে তো আসতে পারবো না। উই কেম উইথ লাউড হেলার। তো ওখানে মাইক চলছে, তো আমরা গিয়ে মাইক বন্ধ করতে, কথা বলবার জন্য চেষ্টা করলাম, মাইক তো বন্ধ করবেই না ওরা। প্র্যাকটিক্যালি খুব একটা সুযোগ ওরা দিলেন না আর কি। ওদেরকে ওরা কী চান, আমরা কী চাই, কেন এসছি, এই দুজনের সঙ্গে দু কথা বলতে যাই তো পাশ থেকে একজন মেয়েদের ধাক্কা মারছে, মহিলা ক্রমশ অ্যাটেনশন ডাইভার্ট করছে। মানে মানুষের ধৈর্য কম না মানুষের একটা প্ল্যান ছিল, সেটা ঈশ্বর একমাত্র জানে। আমরা যখন যারা সামনে বয়স্ক লোক দাঁড়িয়ে আছেন,
যারা কীর্তন করাচ্ছেন তাদেরকে আমরা কথা বলার চেষ্টা করছি, আপনারা এটা না করে আমাদের সাহায্য করুন। এই বলার কোনো জায়গায় নেই, বলতে বলতে পাশে আমাদের মেয়েদেরকে ধাক্কা মারার চেষ্টা, আমাদের ছেলেদেরকে ধাক্কা মারার চেষ্টা। দেবাশিস তো ধাক্কাই বড় জোরে খেয়ে গেলেন। তো এই হতে হতে ব্যাপারটা ক্রমশ মানে হাতের বাইরে চলে যাওয়ার মতো অবস্থা হতে শুরু করলো। দেবাশিসবাবু তো আহত হয়েছিলেন। হ্যাঁ, দেবাশিস ভয়ঙ্কর আহত হয়েছিল, মুখটুক একদম ফেটে গেছিলো, দেবাশিসের মুখটুকু একদম ফেটে গেছিলো। অ্যাকচুয়ালি জায়গাটা তো ওদের পক্ষে খুব একটা সুবিধাজনক জায়গা। গ্রামের রাস্তা দেখেছেন তো, সাধারণত রাস্তাটাকে উঁচু করে করা হয় যাতে বর্ষার জল না জমে, জলটা নেমে যাক খেতে অথবা মাঠে। জায়গাটা হচ্ছে যে রাস্তার বাঁ দিকটা ক্ষেত, ডান দিকে একটা নিচু মাঠ, ওটা নামাটাই প্রায় 3-4 ফুট, আমি যদি ভুল না, আরো বেশিও হতে পারে বা বেশি, আমি নিজে দেখেছি ওই চত্বর আমার ঘরে, আমিও তো সেই বড় মাঠ, এবং রাস্তাটা আপনি দেখেছেন অ্যাকচুয়ালি অনেকটা টিয়ের মতো হয়ে গেছে, দুদিকে ভাগ হয়ে গেছে, ওই টিয়ের জাংশনটাতে মানুষ বসে আছেন আর ওখানেই রাস্তাটা কেটে ফেলেছেন। তখন আমরা যখন অতটা এগোচ্ছি তার মানে মাঠের অনেকটা আমরা ছাড়িয়ে চলে এসেছি। এবার ডান দিক দিয়ে হচ্ছে অধিকারী পাড়া, বাঁ দিকে সম্ভবত মালো পাড়া, আমি যদি ভুল না বলি, এরকম একটা কিছু হবে বা ভুল হতে পারে, কিন্তু ডান দিকে অধিকারী পাড়া, এটা মোটামুটি হয়তো ঠিক বলছি। তো ওইখানে যখন এই কথা হচ্ছে না, এই জিনিসগুলো কিন্তু মুহূর্তে ঘটে। আপনার কি মনে হয় ওখানে যেভাবে বাধা দেওয়া হয়েছিল, যা হয়েছিল পুরোটাই পরিকল্পনা মাফিক? পরিকল্পনা মানে টিউটারিং বা ইত্যাদি প্রভৃতি এত কিছু না বুঝলেও এটা পরিষ্কার বোঝা যায় মানুষ আমাদেরকে ঢুকতে দেবে না, এটা পরিষ্কার। এই কারণেই বলছি, এটারই ইন্টেলিজেন্স রিপোর্ট আগে ছিল না। আমি দায়িত্ব না, এটা তো কখনোই সম্ভব না, সেরকম রিপোর্ট তো নিশ্চয়ই থেকে থাকতে পারে, এটা তো আমার দেখার কথা না, আমি দেখতেও পারিনি, কিন্তু শোনা যায় রিপোর্ট হয়তো ছিল, অ্যালার্ট মেসেজ ছিল যে ওখানে ভয়ঙ্কর প্রতিরোধ হতে। তার আগেই তো পুলিশ অফিসার একজন মার্ডার হয়েছে, তারপরে পুলিশ ঢুকবে, ওখানে যে আন্দোলনটা শুরু হয়েছে সেটা মিথ্যে সত্যি আমি সেটা নিয়ে যাচ্ছি না, সেটা নিয়ে আপনারা হয়তো বক্তব্য নেই, কিন্তু আমি বলছি এত কিছু জানার পরেও ওখানে ফোর্স পাঠিয়ে এইভাবে ফোর্সকে জোর করে ঢোকানোর চেষ্টা, সেটা ভুল না? ঠিক ভুল তো কখনোই বলবো না, এই কারণেই বলবো না যে সরকার তো তার কাজ করবে। আপনি এটাও ভাবুন, 2 মাস 2.5 মাস ধরে আমি কোনো পরিষেবা দিতে পারছি না, যাকে আমরা বলি মুক্তাঞ্চল, তাহলে জয়েন্ট ফোর্স, তাহলে তো অনেকটা তো সেই নকশালার ভাষায় সেম জিনিস আমি লালগড়েও পেয়েছি। লালগড়েও এই একই রকমভাবে আটকে রেখেছিল, পরে ফোর্স ঢুকেছে, একটা সময় যে ফোর্স পালিয়ে যেতে হয়েছিল সেই ফোর্স পরে ঢুকেছে, কিন্তু তাহলে জয়েন্ট ফোর্স নয় কেন? কেন শুধুমাত্র এটা তো আপনারা প্রশ্ন করতেই পারেন যে আপনার কি মনে হয়? আমি তো প্রশ্ন করছি। হ্যাঁ, এইটার আমি একটা মানে আধিকারিক বা ব্যক্তি হিসেবে বলতে পারি, এটা তো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার তো আমাদের মধ্যে ছিল না। আপনি কেন সিদ্ধান্ত নেবেন? এরকম মতামত দেওয়ারও ব্যাপার আমাদের সিদ্ধান্ত নিতে পারত সরকার। হ্যাঁ, ভেবে দেখতেই পারতেন, যেহেতু পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আশপাশে এত সেই সময় সিপিএফ এর ক্যাম্প আছে, হয়তো ওদের সঙ্গে একটা জয়েন্ট করে ঢুকলে হয়তো আরেকটু ভালো হতো, আমাদের পক্ষেও সুবিধা হতো। সিআরপি ছিল, বিএসএফ ছিল, একদম সিআইএসএফ ছিল, ইএফআরও প্রচুর ছিল, আইআরবি, ইএফআর তো আমাদের ছিল, কিন্তু প্যারামিলিটারি ফোর্স যাকে বলে, সিপিএফ যাকে বলে, তো এখন আমি জানি না, আমি এটাও তো জানি না যে এটা গভর্নমেন্ট হয়তো এক্সপ্লোর করেছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয়নি, এটাও হতে পারে, আমি স্টিল আজও জানি না, এটাও তো হতে পারে, কিন্তু এক্সপ্লোর করেনি এটা দায়িত্ব নিয়েও বলতে পারি না, বা এক্সপ্লোর করেছেন সেটাও দায়িত্ব নিয়ে বলতে পারি না, কিন্তু আমার মনে হয়েছিল না করে থাকলে হয়তো করা যেত, করা উচিত ছিল না করে থাকলে, আর এক্সপ্লোর করলে যদি ফোর্স না পেয়ে থাকি তাহলে তো কিছু করার নেই, আমাদেরই যেতে হয়েছে না, সেটাও তো স্টেডি। এর পরে তো ওই শিক্ষাই তো আমরা দেখেছি লালগড়ে পরবর্তীকালে সবসময় মুভমেন্ট হয়েছে জয়েন্ট। একদমই তাই, একদমই তাই। তো তাহলে নিশ্চয়ই ওখানে আগেরবার করা হয়নি, এটা তো আমরা যারা সিদ্ধান্ত নিয়েছেন সরকার, আইএস আইপিএস যারা টপ লেভেলের, তাদের পরিকল্পনায় কোনো গলদ ছিল বা থাকতে পারে। এখানে অনেক প্যারামিটার্স আছে যেগুলি আমাদের রিচের বাইরে, তাই জন্য না এই ধরনের জায়গাতে এসে কোনো সিদ্ধান্ত আমার পক্ষে নেওয়া খুব মুশকিল। আমি মনে করি যে যারা উপরের দিকে আছেন তাদের লেভেল অফ ইন্টেলিজেন্স তো আমার থেকে কম নয়, অনেক বেশি, তাহলে যে প্রশ্ন আমি করতে পারি তাদের মাথায় আসেনি। তা তো ভুগছেন না, সাবজুডিস ম্যাটারে তো আপনি আটকে আছেন। না, আমি আটকে আছি সেটা জায়গায় তো হয়েছিল, আমি ছিলাম, আমি এক্সিকিউটর, তো আমাকে তো ফেস করতেই হবে। সেইটাই বলছি, আমি এখানে দুটো জায়গায় দুটো ঘটনা ঘটলো, একটা ঘটনা কিছু হলো না, আপনাদের ঘটনাটায় এটা কিন্তু যার জীবনে দেখুন, অনেক তো আমাদের মধ্যে অনেক অফিসারও আছে, অনেক ঘটনায় সারা জীবন তাকে ভুগতে হয়েছে, অনেক গুণী অফিসার আছেন যারা আইপিএসও হতে পারেননি,
আমি যাদেরকে অনেক ব্যক্তিগতভাবে সম্মানও করি তাদেরকে, এমনও কিছু কিছু ব্যক্তি তাদের নাম আজকে এখানে তুলে দীর্ঘায়িত করব না, কিন্তু আমি বলছি আমি যখন গেছি যে সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমি সেটা নিয়েই চলা বাধ্য। ভুল যদি গোড়ায় কেউ করে থাকেন সেটা হয়তো আপনারা আরও ভালো বুঝেছেন বা বুঝে থাকবেন, এটা আমার পক্ষে সম্ভব না, কিন্তু মোদ্দা কথা হচ্ছে প্যারামিলিটারি ফোর্স যখন কাছাকাছি ছিল সেটা নেওয়া যায় কি না এটা এক্সপ্লোর না হয়ে থাকলে হয়তো একটু ভুল হয়েছে। একটু বলছেন আপনার আজীবনের জন্য, দেবাশিসবাবু তো নেই, প্রয়াত। মামলাটার ক্ষেত্রে তো চার্জশিটে একমাত্র দেবাশিসবাবু এবং আপনি দুজনেই, আর তো কেউ নেই। না আছে থানার ওসিরা, হ্যাঁ, আর এরা রয়েছে, উপর মহলের তো কেউ নেই। তারা তো ছিলেন না আমাদের সঙ্গে ওখানে থেকে যারা নিয়ন্ত্রণ করলেন তারা কেন এই ঘটনার মধ্যে? নিয়ন্ত্রণ মানে অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী তো আমাদের ওই অঞ্চলে ডিআইজি সাহেব ছিলেন। কে ছিলেন তখন? তো ডিআইজি সাহেব আমাদের সঙ্গে কিন্তু স্পটে আসেননি। কেন আসেননি? দ্যাট হি ক্যান এক্সপ্লেন বেটার, আমি কি করে বলবো সেটা। না আপনি বলবেন। উনি আমাদের কন্ট্রোল রুমে ছিলেন, তো উনি আমাদের বললেন তোমরা এগো, আর দেরি করো না, আমরা এগিয়ে গেলাম। আমরা ডিসিপ্লিন ডিপার্টমেন্টে অন্য ক্ষেত্রে তো ডিআইজি ছিলেন, অন্য ফোর্সের ক্ষেত্রে আরেকটা যে ইনসিডেন্ট হয়েছিল যেখানে 11 জন মারা গিয়েছিল, আপনাদের ওখানে তো আইজি সাহেব নিজে ছিলেন। এখন এই ডিআইজি কেন ছিলেন না এটা সরকার জানার চেষ্টা করুক, জানুক, অথবা ডিআইজি সাহেবকে অন্য কেউ প্রশ্ন করুক, এই প্রশ্ন আমার আজকে করে আমার কী লাভ আছে, কিন্তু ছিলেন না। মাই পয়েন্ট ইজ দ্যাট ওখানে সিনিয়র মোস্ট আমি, আর আমার সহকর্মী দেবাশিস। অ্যাডিশনাল এসপি তিনি ছিলেন সিনিয়র মোস্ট। আমি অ্যাডিশনাল এসপি হিসেবে, আপনি অ্যাডিশনাল এসপি, আই ওয়াজ দ্য সিনিয়র মোস্ট অফিসার। তার উপরে কেউ নেই? না, আর কেউ ছিল না। পরবর্তীকালে মামলায় এই কথাগুলো আসেনি? মামলায় তো সেভাবে এখনও শোনা হয়নি, কিন্তু আমরা অ্যান্টিসিপেটরি বেল পেয়েছিলাম। এবং এখানেও আমি আবার কৃতজ্ঞ চিত্রে সরকারকে মানে সাধুবাদ দিই, কৃতজ্ঞতা প্রকাশ করি। এই সরকারের আমলেই আমরা চার্জশিট পেয়েছি, সিবিআই চার্জশিট দিয়েছে, কিন্তু তারপরে আমি চাকরি করেছি, আমি রিএমপ্লয়মেন্টেও গেছি। কর্তব্যরত আইপিএস অফিসার, তাকে অ্যান্টিসিপেটরি বেল নিতে হলো শুধু ঘটনাস্থলে উপস্থিত থাকার জন্য। ঘটনাস্থলে উপস্থিত থাকা, ঘটনাকে ফেস করার জন্য। উপস্থিত থাকা আর ফেস করার মধ্যে পার্থক্য আছে। আমি তো পালাইনি, আমি ফেস করেছি, আর সেটাই আমার কর্তব্য অ্যাজ এ ইউনিফর্ম অফিসার। আমাকে বলাই হয়েছিল এস্টাবলিশ ল্যান্ড, মানে রুল অফ দ্য ল্যান্ড, আমি তাই করেছি, আমি ধর্ম পালন করেছি। এখনও এত জোর কেন করব না? আমি তো এখনও মনে করি আমি যেটাই করি আমি আমার ভুল আমি করতে পারি, কিন্তু ম্যালিস নিয়ে কাজ করিনি। ব্যক্তিগত জীবনে আমি মাংসাশীও নই, আমি পা দিয়ে পিঁপড়েও মারি না, কিন্তু কর্ম করতে গিয়ে যা হয়েছে। কিন্তু কাউকে মেরে আমার কী লাভ, যাকে আমি চিনি না, যার সঙ্গে আমার জীবনে পরিচয় নেই। বরঞ্চ এটা দাবি করেই বলতে পারি আমাদের ফোর্সের মানবিকতা ছিল। ইউ টেক ইট ফ্রম মি, আই টেল ইট অন রেকর্ড। 1 জন 2 জন 3 জন 4 জনকে আমরা শোল্ডার লোড করে কন্ট্রোল রুম পর্যন্ত পাঠিয়েছি। আমাদের কনস্টেবলরা আমার নির্দেশে, আমি বলেছি 1 সেকেন্ড দাঁড়াবে না, কাঁধে করে নিয়ে যাও, 2 জন করে 3 জন করে যাও, একজন ইনজিওর্ডের সঙ্গে, এখানে ফেলে মরতে আমরা দিতে পারি না। আমরা শোল্ডার লোড করে পাঠিয়েছি কন্ট্রোল রুম পর্যন্ত। আমি তো যেতে পারি না তখনও, কারণ তখন সবে আমরা এলাকার মানে পক্কর নিয়েছি, উই হ্যাভ টেকেন হোল্ড। তো আমরা চলে গেলে তো আবার মানুষ ফিরে আসবে, অথবা কে কোথা থেকে এসে এই মানুষগুলিকে মারধর করে দেবে। সন্দেহ তো ছিল যে সিপিএমের কিছু লোক ঢুকতে পারে। তো আমি তো এলাকা ছাড়বো না, আমি এদিকটাকেও প্রিভেন্ট করব, ওদিকটাকেও সেভ করব, যাতে ওদের বাড়িঘরে মেয়েদের নির্যাতন কিছু না হয়। যতক্ষণ আমি ছিলাম সেই ধর্ম পালন করেছি, সন্ধ্যা পর্যন্ত আমি ছিলাম। দেবাশিসকে শিফট করতে হয়েছিল চিকিৎসার জন্য। আপনি একা এখন রইলেন? আমি ছিলাম, আমার ফোর্স ছিল। ভয়ঙ্কর কথা বলছেন যে সেই সময় এই আশঙ্কাও ছিল যে আপনাদেরকে সামনে রেখে আপনাদের দখলের সুযোগ নিয়ে সিপিএমের বাহিনী ঢুকে অত্যাচার করতে। এই ভয় তো সব সময় থাকতেই পারে। তার কারণ হচ্ছে তো আমরা যখন যাচ্ছি দূরে দূরে, তো মানে আমরা যখন অনেক দূর থেকে আসছি, মানুষের কৌতূহল প্রচুর, আর কে কোথা থেকে ঢুকবে, কারণ তারা অনেক দিন ঢুকতে পারেনি, তাদেরও রাগ আছে। এবং সেই অভিজ্ঞতা তো আমরা কিছুটা, ওই অভিজ্ঞতাতেই আমি অনেকটা মানে এনলাইটেন্ড ছিলাম বলে, অভিজ্ঞ ছিলাম বলে একই কাজটা আমার খুব সহজে করতে সহজ হয়েছিল আরামবাগে। আমি কাউকে ওভাবে অ্যালাউ করিনি, কারণ মানুষ অনেক দিন বাড়ি ঢুকতে না পারলে বাড়িতে গিয়ে কী করবে কার সঙ্গে, নোবডি ক্যান সে। ভয়ঙ্কর হয়ে যায়।
ওটা আরেকটা বড় ফ্রন্ট ওপেন হয়ে যাবে, সেটা কেন হতে দেবো? তাই অভুক্ত শরীরে পুরো টিমটা নিয়ে যতক্ষণ আমাকে উইথড্র হতে না বলা হয়েছে, প্রায় 7:30 8টা পর্যন্ত আমি ওখানেই ছিলাম। তারপর উইথড্র হলেন? তারপরে উইথড্র হলাম, তারপরে আর কোনো, এটার সঙ্গে আমার আর কোনো যোগ নেই, আমি ফিরে এসেছি। আচ্ছা, অদ্ভুত লাগলো না এটা, যে আপনারা ঢুকলেন, একটা গণ্ডগোল হলো, অশান্তি হলো, এত কিছু হলো, ওদিকে 11 জন, এদিকে 4 জন, 15 জনের মৃত্যু হলো, আপনার স্পটে থাকলেন, এই লড়াইটা লড়লেন, তারপর সেই দিনই ফেরত চলে আসলেন? যে কাজ করতে বলা হয়েছিল কাজ করতে গেছিলাম, ওখানে আমি হিসেবে যাইনি, একটা আধিকারিক হিসেবে গেছিলাম, ওখানে আমির কোনো অস্তিত্ব ছিল না। আমি একটা জিনিস ধরে নিলাম, সেটা হচ্ছে পরিকল্পনার গলদ, সব ঠিক আছে, কিন্তু ভুগতে হলো আপনাকে। আমি এই কথাটার সঙ্গেও এক্ষুনি সহমত হতে পারবো না। এটা বিচার বিশ্লেষণ, এটা এমনকি হয়তো আমাদের ট্রায়ালের সময়ও কথাটা উঠতে পারে। শেষ কথা কে বলবেন, কার অধিকার আছে সেটা বলার, তারা বলুক। অদ্ভুত মানুষ আপনি, কোনোটাই আপনার আফসোস নেই, খারাপ লাগা নেই? আফসোস নেই, আমি চাকরি করতে গেছিলাম, আমি বেতনভোগী কর্মচারী, আমার টাকাটার মানে একটা তো ফেরত দেওয়ার জায়গা থাকে। খারাপ লাগা নেই? খারাপ তো, মানুষ মারা গেলেই কষ্ট হয়, সে তো হবে না, তাহলে তো রবীন্দ্রনাথ হতে হয়, সে তো সম্ভব নয়। ছোট ছেলেকে দাহ করে এসে সামাজিক অনুষ্ঠান অ্যাটেন্ড করেছেন, বেরোনোর সময় সবাই জানতে পারলেন মহান বলে? শ্রমিক মারা গেছে। হ্যাঁ, মহান বলে? হ্যাঁ, তাদের সেই উত্তরণ হয়ে গেছে, তারা তাদের জীবনে সেই উত্তরণ হয়েছে, এটা তো সম্ভব নয়, এটা তো আমি নিতান্তই হাসি সাধারণ। মুখে প্রচুর পুলিশ অফিসার যে ঠান্ডা মাথায় মানুষকে গুলি করে দেয়, অনেকে তারাও- করে, তারা কি মহান? তার কখনোই মহান নন, তারা তার মধ্যে কোনো একটা প্লেজার পান হয়তো, এমনও হতে পারে। ওটা তো ব্যক্তিগত কাজ, যদি দরকার না হয় করেছেন তাহলে ওটা ব্যক্তিগত কাজ, দরকার হয়েছে করেছে। এখন এভরিবডি হ্যাজ গট হিজ ওন রিজনিংটা বিচার করাটাই তো বিচারের কাজ। অদ্ভুত। আমি আপনার কাছ থেকে, আপনার সঙ্গে কথা বলে মানে আমি বুঝতে পারছি না, মানে আপনাকে কোন হিসেবে ধরবো। এখনও অবসর নিয়েছেন, তারপরে পুলিশ অফিসার, তারপরে পুলিশে চাকরি করছেন, কোনো এটা নিয়ে যা করেছেন ঠিক করেছেন, লড়াইটা একার লড়াই বলে চালাচ্ছেন, অথচ একটা দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। সাবঅর্ডিনেট, লোয়ার সাবঅর্ডিনেট, আপনার সঙ্গে এই ঘটনায়, এই মামলায় তো জড়িত বেশ কিছু ওসি আছেন এবং অন্যান্যরা আছে। এই লোয়ার সাবঅর্ডিনেট সম্পর্কে আপনার ভাবনা কি? এরাই তো ব্যাকবোন, এরাই তো ব্যাকবোন। আজ থেকে 30-35 বছর আগে এমন গল্প শুনেছি যে এসপি তার ওসিকেও চেনেন না। 65টা থানা, একজন এসপি মনে রাখতে পারবেন? সম্ভব? এখন তো ছোট হয়েছে জেলা, সেই দিন পাল্টে গেছে। তাহলে কারা চালায়? পুলিশিং চলে থানাতে। আজকে থানাতে ইন্সপেক্টর আছেন, গেজেটেড অফিসাররা আছেন, আরবানাইজেশন এত বেশি হয়েছে, পপুলেশন হয়েছে, কমিউনিকেশন এত বেড়েছে, এখন আর সত্যি সত্যি সিনিয়র অফিসার না থাকলে থানা চলবে না। কিন্তু এখনও রুরাল বেঙ্গলে অনেক সাব ইন্সপেক্টর ওসি আছেন, এবং তাদের যে এলাকা, ভৌগোলিক এলাকা ভীষণ বড়, অল্প সংখ্যক কনস্টেবল এবং হ্যাঁ, কিছু অ্যাকচুয়ালি তো জনসংখ্যার ভিত্তিতে থানাগুলো হয়, ফলে ওটা ভুল হয়ে যায়। কিছুই নয়, জায়গাটা অনেক পুলিশ বড়। এবং পপুলেশন রেশিওতে আমরা অনেক অনেক উন্নত দেশের থেকে অনেক পিছিয়ে আছি। তো যাই হোক, মোট কথা যে পুলিশের ফেস কারা? পুলিশের ফেস হচ্ছে মানুষ সাধারণত ঘুম থেকে উঠে আর ঘুমানো যাওয়ার সময় পর্যন্ত সাধারণত যাকে ডাকলে দেখে তারাই ফেস। অর্থাৎ শুরুতে বলবো কনস্টেবল, এখন তার সঙ্গে সিভিক ভলেন্টিয়ার্স আছে, তারপরেই থানার জমাদার এএসআই, তারপরে দারোগা, সাব ইন্সপেক্টর, তারপরে বড়জোর বড়বাবু। এর বাইরে সাধারণ মানুষ কিন্তু আর কাউকে খুব একটা চিনতে পারে না। অতএব এই লোয়ার সাবঅর্ডিনেট লেভেলটাকে যত স্ট্রং আমরা করতে পারবো তত আমরা স্ট্রং হব। কি করা যায়? প্রথম কথা হচ্ছে, আমি মনে করি যে এদের নিয়ত রিফ্রেশার কোর্সে পাঠানো। 2 নম্বর হচ্ছে প্রমোশনাল এভিনিউ খোলা। একটা মানুষ একটা জায়গাতে খুব লম্বা সময় কিন্তু একই রকমভাবে এফিশিয়েন্টলি কাজ করতে পারবে না, একটা বোরডম আসবে। বাড়িতে আপনার গিন্নি, তাকে যদি আপনি রোজ খিচুড়ি রান্না করতে বলেন, যেহেতু তিনি ওটা ভালো করেন, তিনি করবেন না, একসময় তিনিও বাদ সাধবেন। তো মানুষের জীবনটাই তাই। তো অথচ আমরা যদি ওইটা মাথায় রাখতে না পারি যে একটা কনস্টেবল, সে প্রথমে ব্যাটালিয়ান কনস্টেবল, তারপরে সে ধরাধরি করে হোক, যে করে হোক, তার ট্রান্সফার নিল জেলায়, জেলার ডিএপি,
ডিএপি থেকে তার বয়স হয়ে গেল, আবার সে ওয়ার কনস্টেবল থানায়। একটা সময় এমন হয় তার যে সে দৌড়ে রেড করতে যাবে কি হয়তো ওখান থেকে ফায়ার হয়ে যেতে পারে, তার বয়স হয়ে গেছে। একটা 4 কেজি 4.5 কেজি রাইফেল নিয়ে সে দৌড়ানোর ক্ষমতা নেই। কনস্টেবলে শুরু, কনস্টেবলে শেষ। এটা হলে খুব মুশকিল, এটা হলে খুব মুশকিল। এখন কিন্তু কনস্টেবল আর ওই সেই মানে 1861-এর কনস্টেবল নয় যে তখন কিছু লোকজনকে জোর করে ঢুকিয়ে দেওয়া ম্যান পাওয়ারের জন্য। এখন একটা কনস্টেবল আমাকে শিখিয়ে দেবে এই অন্ডারটা আমার থেকে ভালো কী করে ব্যবহার করা যায়। তাদের মেধা আছে, তাদের বুদ্ধি আছে, উপস্থিত বুদ্ধি আছে। অনেক জায়গায় হয়তো আমি হার মেনে যাব, বিশেষ করে বয়স হয়েছে, এখন তো হারই মেনে যাব। এইটা মাথায় রেখে তাহলে তাদের মেধাটাকে ব্যবহার করতে পারছি না কেন? ইট ইজ নট অনলি এ মেয়ার ফিজিক্যাল ফোর্স। একটা জিনিস বলবো, আমার একটা অভিজ্ঞতা, আমি দেখেছি কলকাতা পুলিশের বা সিআইডির কনস্টেবল সাধারণ থানায় থাকা কনস্টেবলের থেকে অনেক বেশি এফিশিয়েন্ট, তার স্মার্টনেস। আবার সেই কনস্টেবলই আমি দেখেছি এনআইএ সেন্ট্রাল এজেন্সির বা অন্যান্য জায়গার সেন্ট্রাল বিভিন্ন রকম এজেন্সির, এনআইএ, সিবিআই, ইডি, তাদের কনস্টেবল, তাদের স্মার্টনেসও অনেক এগিয়ে। জাস্ট ফর আউটলুক, পরিবেশ, 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 এক্সপোজার, এক্সপোজার, এই দুটোর জন্য হয় এই জিনিসগুলো করতে চেয়েছে। আমারও কথা হচ্ছে যে প্রথম কথা প্রমোশনের রাস্তা খুলে দিতে হবে, সুযোগ সুবিধা বাড়ানো। আমার কথা হচ্ছে যত পারা যায়। এটা তো সোমেন মিত্র সাহেব একটা সময় খুব এটা নিয়েও এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, এটা নিয়ে হয়তো আমি কিছুটা ভাবনা চিন্তা করেছি। আর খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পরাধীন ভারতে 2টো পুলিশ কমিশন হয়েছিল, আমি যদি ভুল না বলি তাহলে এরকম হবে 1902, তার আগে 1860, প্রথম এবং দ্বিতীয়। তারপরে স্বাধীন ভারতে কিন্তু একটি মাত্র কমিশন হয়েছিল, সেটা হচ্ছে জনতার আমলে 1977 ধর্মবীরা কমিশন, হোয়াট ইজ কল্ড ন্যাশনাল পুলিশ কমিশন। ন্যাশনাল পুলিশ কমিশনের 8টা রিপোর্ট আছে, 3 বছর ধরে রিপোর্ট দিয়েছে গভর্নমেন্টকে। এই পুলিশ কমিশনের রিপোর্ট ধরে প্রকাশ সিং সাহেব খুব লেজেন্ডারি মানুষ, তিনি দীর্ঘ লড়াই লড়েছেন, কিছু কিছু জিনিস ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছেন, কিছু হয়েছে কিছু হয়নি, কিন্তু খুব একটা র্যাডিক্যাল চেঞ্জ কিন্তু তেমন কিছু হয়নি। আমি অন্য কিছু না বলে শুধু এটা বলতে পারি, যে এটা বলতে চাই যে কত তাড়াতাড়ি জগৎটা পাল্টাচ্ছে এটা মাথায় রাখতে পারি আমরা। এখন এআই এর দিকে যাচ্ছি, সবচেয়ে বড় এখন চ্যালেঞ্জ যে এমপ্লয়মেন্ট চলে যাবে, সব এআই টেনে নেবে। তাহলে এত দ্রুত যখন পরিবর্তন হচ্ছে, তার মানে তার সঙ্গে সঙ্গে পুলিশকেও তত দ্রুতই উন্নত এবং পরিবর্তিত হতে হবে। এই দ্রুত এবং মানে উন্নত এবং পরিবর্তিত হতে গেলে 2টো জিনিস লাগে, একটা হচ্ছে ঊর্ধ্বতর দায়িত্ব মানে প্রমোশন, আর 2 নম্বর হচ্ছে রিফ্রেশার কোর্স। তো এগুলো নিয়ে ভাবনা করার খুব দরকার, ম্যান পাওয়ারকে ঠিকমতো মোবিলাইজ করা। এমনকি ওয়াই নট, সরকার বেশ কিছু সিভিক ভলেন্টিয়ার এনেছে এখন, তো তারা তো পুলিশেরই কাজ করছে, তাহলে এই 1,30,000 লোক তো নেহাতি কম নয়। কিন্তু এদের কি ক্যাপাবিলিটি একটা ম্যাপিং করা সম্ভব না? আমরা ধরেই নিয়েছি যে যে থানার ছেলে সেখানে কাজ করুক, কারণ বেতন কম। ওটা না করে আমরা আরেকটু ভাবতে পারি, তো এটা যদি ক্যাপাবিলিটি ম্যাপিং হয়ে যায়, দেখা যাবে যে প্রচুর ছেলে আছে যারা এখন সাইবার ক্রাইমে দারুণ কন্ট্রিবিউট করতে পারে, এক একটা জেলাতেই এরকম বেশ উঠে আসবে। এবার যদি এরকম ছেলে উঠে আসতে আরম্ভ করে, আমি এটাকেই পুলিশ ভাবছি, যে পুলিশ সিভিক ভলেন্টিয়ার মানে কি, দ্য ওয়ার্কিং উইথ দ্য পুলিশ ইজ এ পুলিশ ম্যান। কনস্টেবলকেও বলা হয় পুলিশে পিআরবিতে অফিসার। তো আমার কথা হচ্ছে যে ওই ভেদাভেদ তো আমাদের দেখার দরকার নেই, সরকার যা দিয়েছে তা নিয়েই এই ম্যান পাওয়ারটাকে যদি আমরা অপটিমালি ইউজ করতে পারি, তাহলে ইউজ করতে গেলেই কিন্তু ওদের একটা ক্যাপাবিলিটি ম্যাপিং দরকার। জানি না এটা হয়েছে কি না, কিন্তু করার দরকার। দেখা যাবে কেউ মানে দারুণ ইন্টেলিজেন্ট হচ্ছে মানে নেগোশিয়েট করার ক্ষেত্রে, ল অ্যান্ড অর্ডারে ভালো কাজ করবে। লাঠি দেওয়ার দিন চলে গেছে, কিন্তু মানুষকে খুব উইন করা যায়, আর্গুমেন্ট দিয়ে উইন করা যায়, চেষ্টা করতে হবে, পুলিশকে সেভাবে গ্রুমিং করতে হবে। আবার একইভাবে প্রচুর ছেলে বেরিয়ে যাবে যারা সাইবার ক্রাইমে প্রচুর কন্ট্রিবিউট করতে পারে। আগামী দিনে ক্রাইম বলতেই সাইবার ক্রাইম কোনো কথা নয়, কিন্তু আলটিমেটলি ইট ইজ ক্রাইম। ঠিক বুঝতে পারলাম। শেষ বয়সে হঠাৎ পড়াশোনা শুরু করলেন না? এই একটা মজার ব্যাপার আছে, আমি কলকাতা পুলিশ থেকে ডিআইজি হয়ে একাডেমিতে গেলাম, মানে ব্যারাকপুর পুলিশ একাডেমি, স্বামী বিবেকানন্দ পুলিশ একাডেমি। তখন এডিজি ট্রেনিং ব্রাঞ্চ ছিলেন মালিওয়াল সাহেব, পরে তিনি ডিজি হয়েছিলেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ।
মালিওয়াল সাহেব আমাকে বললেন তোমার উনি আবার তুমি বলেন না, আপনি ক বছর চাকরি আছে? তাই বললাম। তা বললো 2টো ডিগ্রি আরও করে ফেলতে পারেন। তাই আমি, স্যার কতদিন পড়াশুনো করিনি, তো চাকরি বাকরি আর এসব করেছি আর সংসার ধর্ম পালন করেছি। তো বলছে আর ওসব ছাড়ুন, আপনি কিছু না, আপনি ম্যানেজমেন্ট পড়ুন, আপনি তো একটা অর্গানাইজেশনে এতদিন কাজ করলেন, ম্যানেজমেন্ট নিয়ে পাশ করতে কষ্ট হবে না। তো উনার অ্যাট হিজ ইনস্ট্যান্স বরঞ্চ বলবো, তখন আমার 2 সহকর্মীও তারাও তখন ম্যানেজমেন্ট পড়ছিলেন, তারাও মানিওয়াল সাহেবের সঙ্গে কোনো না কোনো সময় কথা বলেছেন, পরে জানলাম। মানে উনি এত মোটিভেট করেন সবাইকে। তো আমি তখন এমবিএতে ভর্তি হয়ে গেলাম। এমবিএটা হয়ে গেল, মানে 4টে সেমিস্টার 2 বছরই পার করে দিলাম। তো একটু নিজেকে ভালো লাগা শুরু হলো, তখনও চাকরিতে আছি। তারপরে অবসর নেওয়ার পরেই ইচ্ছা হলো, যখন এইচআর নিয়ে পড়াশুনো করেছি, তাহলে দেখি একটা এনরোলমেন্ট করি পিএইচডিতে। তো সেটাও শেষ করে ফেললাম। তার মানিওয়াল সাহেবের কথাই রেখে ফেললাম আর কি। ডক্টর সত্যজিৎ ওটা বন্দ্যোপাধ্যায়। আমি লিখি না। কেন? আমি নিতান্ত সাধারণ মানুষ, সাধারণভাবে বড় হওয়া ছেলে। আমি অনেক বড় মানুষ দেখেছি, তাই নিজেকে বড় ভাবতে খুব ভয় হয়, আস্পর্ধা মনে হয়। এইটা আমার সৌভাগ্য, আমি বহু বড় মানুষ দেখেছি। থ্যাংক ইউ আমাদের সঙ্গে কথা বলার জন্য। মোস্ট ওয়েলকাম। আচ্ছা। আর একটা কথা হয়তো বলুন, 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 মাঝপথে বলে রাখতে পারি। হ্যাঁ। অনেককেই স্মরণ করছি, এসপি হিসেবে একজনকে স্মরণ করেছি, কিন্তু সত্যেন্দ্র আরও বাবু। কয়েকজনের কথা খুব মনে পড়ে। এখন বলতে আরম্ভ করলে দীর্ঘায়িত হয়। হ্যাঁ। কিন্তু আরেকজন চলে গেছেন, তার নামও উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে নারায়ণ ঘোষ সাহেব। উনিও চাকরি জীবনে কিন্তু আমাদের কাছে পিতৃসম ছিলেন। আর এই যে পিতৃসম কথাটা বলছেন, এটা আমি শুনেছি প্রচুর পুরনো অফিসারদের কাছে, এসপি বা সিনিয়র অফিসার পিতৃসম। এখনকার দিনে সেটার অভাব হয়, মানে পুত্রও পাওয়া যায় না, আবার পিতাও পাওয়া যায় না। আমি যে বয়স পর্যন্ত থাকলে পিতৃসম বলতে পারি, তাতে নারায়ণ ঘোষ সাহেবকে পেয়েছি। তারপরে আমার বয়সটা এত বেশি হয়ে গেছে, আর ওই কথাটা আমি কাউকে বললে সেটা বলে ভাঁওতা মারছে, তাই জন্য আমি আর সেই বিচার করব না। কেস ডায়েরি আমরা যখন শুরু করেছিলাম, বলেছিলাম যে কথা আগে কোথাও কেউ বলেনি, যে কথা এর আগে কোথাও শোনা হয়নি, নিজের নাম তাতেও তিনি ডক্টরেট উপাধি ব্যবহার করতে চান না। এ কেমন মানুষ? পুলিশকে তো আমরা সাধারণত বাজে কথা বলি, গালাগালি করি, পুলিশ মানেই অনেক কথা শুনি, কিন্তু এরকম মানুষও তো আছেন। কেস ডায়েরি আজ এ পর্যন্তই।